$2 পার ডে বা $1 পার ডে এটা হচ্ছে গরিব হওয়ার একটা মাপকাঠি। চাষির ইনকামের কোনো রেগুলারিটি নেই, চাষি 6 মাস পর পর ইনকাম করে, কিন্তু তার খরচাটা রেগুলার। কিন্তু যারা ছোট ছোট ব্যবসা করছেন এরা মহাজনের থেকে প্রচুর সুদে ধার নিচ্ছে। সুদের মাত্রাটা এরকম, পার ডে 4%। মাইক্রো ক্রেডিটে 100 টাকা দিলে পরে 98 টাকা ফেরত আসে, যেটা বড় বড় কর্পোরেটকে দিলেও ফেরত আসে না। কিন্তু এটা ব্যাংকরা কখনো বুঝলো না, আজও কোনো ব্যাংক গরিবদের লোন দিতে চায় না। ইনোভেশন যদি তুই চাস তাহলে ব্যাংকের কাছে এক্সপেক্ট করিস না। ব্যাংকের মূল কনসেপ্টটাই হচ্ছে কনজারভেটিভ এবং রিস্ক ফ্রি থাকা। ইলেকশনে জেতার জন্যে যে কৃষি ঋণ মুকুব করে দেওয়া হলো, কৃষকদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় অনেক সময় যে কৃষি লোন নিলে পরে তারা ফেরত দিতে হয় না, কারণ ওই যে মুকুব করে দিল তারপর সরকার থেকে ওই টাকাটা পেতে ব্যাংকে প্রচুর হ্যাপা পোহাতে হয়, ওটা চট করে চলে আসে না, ওটা একটা পলিটিক্যাল ডিসিশন। যত বেশি স্কুল খুলবে তত মানুষ এডুকেটেড হবে। মূল প্রশ্নটা হচ্ছে কটা স্কুল খুলে ফেললাম, মিড ডে মিল দেওয়া হচ্ছে কিনা, বা সেখানে ইউনিফর্ম পাচ্ছে কিনা, বা তারা বই পাচ্ছে কিনা, সেটা প্রশ্ন নয়, কোয়ালিটি এডুকেশন পাচ্ছে কিনা। সিস্টেমের সমস্যাটা হচ্ছে সমগ্র বিশ্বে না কারিকুলামটা বানানো হয় অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্টের জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমার নাম অরুণাভ খাসনবিশ, আর আমার সঙ্গে এই মুহূর্তে আছেন প্রেমাশিস মুখার্জি। প্রেমাশিস মুখার্জি আর আমি যেটা করি সেটা হলো আমরা একটা আড্ডা মারি। আড্ডাটাই বেসিক্যালি প্রেমাশিসের কোনো পড়া বইকে নিয়ে আমরা কথা বলি। তো আজকের এই এপিসোডে আমরা যে বইটা নিয়ে কথা বলবো তার নাম পুয়ার ইকোনমিক্স, এবং এটা অভিজিৎ ব্যানার্জির লেখা এবং সঙ্গে এস্থার ডাফলো, এই দুজনের মিলে লেখা। এবং অভিজিৎ ব্যানার্জিকে অনেকেই চেনেন নোবেল লরিয়েট হিসেবে। তোর খুব কি বলবো, আয়ত্তের মধ্যে যেই সব সাবজেক্ট বা তোর স্পেসিফিক সাবজেক্ট যেটা, তার মধ্যে এটা একটা একদম এটাই তোর সাবজেক্ট। হ্যাঁ, প্রথমত বইটা সম্বন্ধে অনেকেই জানেন। মূলত একদম এই বইটার জন্যেই বললে পরে অত্যুক্তি হবে, কিন্তু একভাবে দেখতে গেলে পরে এই বইটা হচ্ছে ওনাদের নোবেল পাওয়ার। এস্থার ডাফলো এবং অভিজিৎ ব্যানার্জি একসাথে নোবেল পেয়েছিলেন, তার মূল আধারটা হচ্ছে এই বইটা পুয়ার ইকোনমিক্স। এবং লেখা আছে রিথিঙ্কিং পভার্টি অ্যান্ড দ্য ওয়েজ টু এন্ড ইট। রাইট। তো কারণ হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতিতে গরিবদের করে আলাদা করে গরিবদের ইকোনমিক্সটা কীরকম, গরিবদের জীবনযাত্রা, তারা টাকা পয়সা নিয়ে কিভাবে চালনা করেন, তাদের কাছে শিক্ষার মূল্য কী বা নয় কেন, স্বাস্থ্য, এবং এসবের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগুলোকে উদ্ধার করার, মানে এর থেকে গরিবদেরকে বের করে আনার উপায়টা কি, এসব নিয়ে ওনাদের রিসার্চ। এবং যেই জিনিসটার জন্য ওনারা মূলত নোবেলটা পেয়েছিলেন সেটা হচ্ছে যেই রিসার্চটা এতদিন পর্যন্ত কেউ করেননি, সেটাকে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল বলা হয়। সেই রিসার্চের পদ্ধতিটা ওনারা শুধু উদ্ভাবন করেননি, উদ্ভাবন পুরোটা ওনাদের কৃতিত্ব নয়, কিন্তু সেটাকে সারা বিশ্বের বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিজে এবং আন্ডার ডেভেলপ কান্ট্রিজে এটাকে প্রয়োগ করেছেন বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, এসবের ক্ষেত্রে, এবং গরিবদের জীবনযাত্রার একটা অন্য ছবি ওনারা তুলে আনতে পেরেছিলেন, যেটার অনেকটাই হয়তো যারা ব্যাংকে আছে বা যারা মাইক্রোফিন্যান্স করে বা যারা এডুকেশন নিয়ে কাজ করছে তারা হয়তো অনেকটাই জানে, কিন্তু সেগুলোর কোনো বৈজ্ঞানিক বা অর্থনৈতিক ভিত্তি ছিল না, প্রমাণ ছিল না। যেটা অভিজিৎ ব্যানার্জি এবং এস্থার ডাফলো সেই জিনিসগুলোকে বৈজ্ঞানিকভাবে, মানে অর্থনৈতিকভাবে, তাত্ত্বিকভাবে সেগুলোকে প্রমাণ করেন, সেই কারণে ওদের নোবেল পাওয়া র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের প্রসেসটা নিয়ে। এবং হ্যাঁ, আমার শুধুমাত্র বিষয়টাই আমার খুব কাছাকাছি সেটাই নয়, এই বইয়ের এবং এই রিসার্চগুলো যখন হচ্ছে তখন আমি জানতাম যে এই রিসার্চগুলো হচ্ছে, কারণ আমার প্রচুর বন্ধু বান্ধব, আমার সহকর্মী, তারা এই রিসার্চগুলোর সাথে যুক্ত ছিলেন। আমার বেশ কিছু সিনিয়র, তাদের নামও উল্লেখ আছে এই বইতে, তারা এই রিসার্চগুলোতে এবং ওনাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন। এবং আমি প্রাথমিকভাবে নিজেও কিছু কিছু রিসার্চ আলাদাভাবে আমার কার্যক্ষেত্রে একদম ডিরেক্টলি না হলেও ওনারা যাদের সাথে কোলাবোরেট করেছেন তার সাথে আমাকেও রিসার্চ করতে হয়েছে, এরকম বেশ কিছু বিষয় হয়েছে আর কি। সেই কারণে বিষয়টার প্রতি একটা ভালো লাগা আছে অবশ্যই, এটাই আমার মূল জীবিকা। সেক্ষেত্রেও একটা জানার ইচ্ছে এবং উৎসাহ, আর হ্যাঁ, মানে ইটস আপ ইনটু মাই অ্যালি আর কি।
একটু রাইটারদের সম্পর্কে অনেকেই বলেন আমাদের রাইটার সম্পর্কে একটুখানি বলতে, তো রাইটারদের সম্পর্কে দুজন সম্পর্কে একটুখানি যদি বলিস। হ্যাঁ, তো অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই বাংলারই ছেলে, কিন্তু উনি MIT-তে এস্থার ডাফলো এবং এস্থার ডাফলো ফ্রান্সের এবং অভিজিৎ ব্যানার্জি ইন্ডিয়ার। এরা দুজনেই আপাতত MIT-তে প্রফেসর, এবং এখানে ওনারা আব্দুল লতিফ জামিল পভার্টি অ্যাকশন ল্যাব বলে একটি ল্যাব স্থাপনা করেন এই দুজন মিলে। তার অধীনে সমস্ত এই রিসার্চগুলো হয় বিভিন্ন কোলাবোরেশন করে। তার মধ্যে ইন্ডিয়ার একটা খুব বড় পার্ট ছিল সেই রিসার্চে, বিভিন্ন সংস্থার সাথে মিলে। বাংলায় প্রচুর রিসার্চ হয়েছে, এই বইয়ের পেছনে প্রচুর গল্প আছে আমাদের পশ্চিমবঙ্গের। বাংলাদেশে রিসার্চ করেছেন ওনারা, এবং সেই সংস্থাগুলোর সাথে যেগুলোর বিভিন্নভাবে আলাদা আলাদাভাবে ব্র্যাক, যার সাথে মিথিলার যোগাযোগ আছে, সেই রিসার্চ তাদের সংস্থা জড়িত আছে। ডক্টর ইউনুসের কথা রয়েছে, যিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, তার গ্রামীণ ব্যাংক, তার উল্লেখ রয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কিছু জায়গা, কেনিয়া, আফ্রিকার বহু দেশ, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ, এই সমস্ত জায়গায় রিসার্চগুলো করে ওনারা, এবং হ্যাঁ, এই নোবেল পুরস্কার অর্থনীতিতে ওনারা পান। বেশ, এবার বইটা যা লেখা আছে সেটা নেই, মানে এই রিথিঙ্কিং পভার্টি অ্যান্ড দ্য ওয়েজ টু এন্ড ইট, এই ব্যাপারটা বা বইটা সম্পর্কে যদি আমরা স্টেপ বাই স্টেপ এগোতে পারি। তার প্রথম কথাটা হচ্ছে যে পভার্টি ইরাডিকেশন। গরিবরা গরিবই থেকে যাচ্ছে, এটা তো আমরা জানি। গরিবরা গরিবই থেকে যাচ্ছে কেন, এটা একটা জানার বিষয়, এবং এদের থেকে বের করে আনার পদ্ধতি কী। বের করে আনার পদ্ধতির মধ্যে দুটো আলাদাভাবে দুটো প্রসেসকে আলাদাভাবে ইকোনমিস্টরা বলেন। একটা হচ্ছে যে ওদেরকে টাকা দাও, সোজাসুজির অর্থ সাহায্য করো, তার থেকে গরিবরা উঠে আসতে পারে। ডিরেক্টলি তাদের হাতে টাকা পৌঁছে দাও, অথবা ফরেন এইড, বিভিন্ন ডোনার্স, এরা বিভিন্নভাবে টাকা পৌঁছে দেয়া গরিবকে, ডাইরেক্টলি বা ইনডিরেক্টলি। এটা একটা রাস্তা, যা প্রচুর ফরেন এইড সারা বিশ্বে সমস্ত ডেভেলপিং কান্ট্রিজে, এখন ইন্ডিয়াতে একটু কম, কারণ ইন্ডিয়া হচ্ছে ডেভেলপিং থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আফ্রিকার বহু দেশে এখনও এইডস দেয়া হয়। তো এই এইডের একটা ভূমিকা আছে, কিন্তু আরেক দল, তো এখানে একটা হচ্ছে এইড দেয়াটাও গুরুত্বপূর্ণ, তার মধ্যে অনেক রকম বিতর্ক রয়েছে। একটা হচ্ছে যে এইটা কিভাবে দেয়া হবে, ওদেরকে কি ডাইরেক্টলি টাকা দিয়ে দিলে পরে সুবিধা হয়, যেমন আমাদের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে এই যে NREGA রয়েছে, 100 দিনের কাজ, বা ডাইরেক্টলি ওদের কাছে টাকা পৌঁছে। কোভিড হলো তখন অনেকে বলেছেন, অভিজিৎ ব্যানার্জি ইনক্লুডিং, উনি বলেছেন যে সোজাসুজি গরিবদের কাছে টাকা পৌঁছে দেওয়া উচিত। তো এটা একটা পদ্ধতি। বা হয়তো এমন কিছু সংস্থাকে দেয়া যারা ওই টাকাটা তাদের জন্য এমন কিছু কাজ করবেন যার জন্য টাকাটা, যারা স্কুল বানানোর জন্য টাকা দাও, বা ভ্যাকসিনেশনের জন্য টাকা দাও, বা রিসার্চের জন্য টাকা দাও, স্পেসিফিক কোনো একটা কাজের জন্য, যাতে আলটিমেটলি ওদেরই ডেভেলপমেন্ট হয়, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। এটা একটা স্কুল অফ থট। আরেকটা হচ্ছে যে না, টাকা দিয়ে ডাইরেক্টলি কিছু হচ্ছে না, এইড দিয়ে কোনো উন্নতি হচ্ছে না, বরং এমন কিছু সংস্থা বা এমন কিছু ইনস্টিটিউশনালাইজ বা এমন কিছু মেকানিজম তৈরি করা দরকার, যাতে ওই গরিবরা ওই ট্র্যাপটার থেকে নিজেরা বেরিয়ে আসতে পারে। কারণ সরাসরি তাদের কাছে টাকা দিলে পরে সমস্যা হতে পারে, যে তারা হয়তো ওই সাহায্যটার মূল্য বুঝতে পারলেন না, বা এমন মানুষ সেটার সুবিধাটা উপভোগ করলেন যাদের হয়তো ওই অসুবিধাটা নেই, মানে একটু যাদের হয়তো পলিটিক্যাল পাওয়ার আছে, যারা রাজনীতিকদের কাছাকাছি বা যারা সেই সংস্থার কাছাকাছি, তারা হয়তো এটা সুবিধা বেশি পাচ্ছেন, আসল গরিবদের কাছে টাকাটা পৌঁছচ্ছে না। কাজেই বরং মেকানিজম তৈরি করা দরকার যাতে তারা নিজেরা ওখান থেকে বেরিয়ে আসতে পারে। এটা একটা স্কুল অফ থট। তো এই মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক, ধর আমরা যদি শুরু করতে পারি, যদিও সেটা 3rd চ্যাপ্টার, কিন্তু আমার পছন্দের বলে আমি ওটা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে গরিবরা টাকা পয়সা কীভাবে ম্যানেজ করেন, সেখানে তাদের সেভিংস, তাদের লোন নেয়া, তাদের ইন্স্যুরেন্স, তাদের পেনশন ইত্যাদিগুলো কীভাবে ম্যানেজ হয়, তারা কীভাবে ম্যানেজ করেন। এখানে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, যে ইকোনমিস্ট, অর্থনীতিবিদরা বা সাধারণ মানুষও ভাবেন যে গরিবরা না টাকা পয়সা কী করে ম্যানেজ করতে জানে না। এটা খুব
তুই একটা ভাব যে তোকে যদি $2 পার ডে বা $1 পার ডে, এটা হচ্ছে সমগ্র বিশ্বে গরিব হওয়ার একটা মাপকাঠি। যে পার ডে যদি $1 কম বা 80 টাকার কম ভারতবর্ষের হিসেবে, তার চেয়ে কম যদি কারো উপার্জন হয় তাকে আমরা গরিব বলবো। তার থেকে একটু ওপর হচ্ছে $2 কম বা 150 টাকা বা 160 টাকার কম যদি উপার্জন হয় পার ডে, তাহলে তাকে আমরা গরিব বলবো। তো এবার ভাব, যার এই $2 নিচে থাকতে হবে একটা দিনে, সে কি সেই টাকাটা মিসম্যানেজ করতে পারে? না, কারণ তার কাছে তো ওইটুকুই আছে, সে অ্যাফোর্ডই করতে পারবে না ঠিক। মিসম্যানেজ করা টাকাটাকে। একদমই। তো সেখান থেকে একটা উঠে আসছে যে তাহলে পরে এরা কি করে ম্যানেজ করছে, এবং এদের টাকা পয়সা ম্যানেজ করার একটা অদ্ভুত পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতিটাকে আমরা একটু বুঝতে চেষ্টা, ওখান থেকে আমরা শুরু করতে পারি। বেশ বেশ। প্রথমে এই বইটাতেও যেই বইটার রেফারেন্স রয়েছে সেটা হচ্ছে পুয়ার অ্যান্ড দেয়ার মানি বলে একটা বই। স্টুয়ার্ট রাদারফোর্ড বলে একজন, উনিও ইকোনমিস্ট এবং উনি বাংলাদেশে দীর্ঘকাল কাজ করেছেন। কাজটা এরকম করতেন উনি যে ওনার কাছে একটা গ্রুপ অফ গরিব লোকের একটা প্যানেল ছিল। প্রতি সপ্তাহে তাদের কাছে গিয়ে রেকর্ড করতেন যে তারা সারা সপ্তাহে কী কী ট্রানজ্যাকশন করেছে, আচ্ছা, ইনকাম এক্সপেন্ডিচার কোথায় কোথায়, এটাকে বলে ফাইন্যান্সিয়াল ডায়েরিজ। তো ফাইন্যান্সিয়াল ডায়েরি প্রায় 3-4 বছর 5 বছর ধরে করার পর সেগুলো সব এক করে একটা থিওরি বের করার চেষ্টা করেছে যে কী করে গরিবরা ম্যানেজ করছে। এবার সেখানে এই আমার কাছে একটা বিস্কিটের প্যাকেট আছে, এটা আমি চেয়ে নিলাম বোঝাতে সুবিধার জন্য। উনি দেখলেন যে আচ্ছা, দুরকমভাবে তো ম্যানেজ হচ্ছে। খুলে দে তো একটুখানি। হ্যাঁ, খুলে গেছে। যে ধর একজনের, এগুলোকে আমরা মনে করতে পারি এক একটা হচ্ছে ধর 100 টাকা। এবার একজনের 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 800 টাকার প্রয়োজন, 1000 টাকা যদি ধরি 8000 টাকার প্রয়োজন একজন গরিব মানুষের। তো তার কাছে আজকে 8000 টাকা নেই, তো সেই 8000 টাকাটা তাহলে সে কীভাবে পাবে? এটাই তো প্রশ্ন প্রাথমিকভাবে, যে আমার একটা জিনিসের জন্য 8000 টাকা প্রয়োজন। সে আমার মানে স্বাস্থ্যের জন্যও হতে পারে, আমার খাওয়ার জন্য নয়, আমি পরে আসবো, কিন্তু একটা বড় অ্যামাউন্ট দরকার আমার, মানে কোনো একটা স্পেসিফিক কাজের জন্য দরকার, স্পেসিফিক কাজের জন্য একটা বড় অ্যামাউন্ট দরকার। ধর একটু বাড়ি বানানো, বেশ, একটা ঘর না হলেই চলছে না, সেই ঘরটার জন্য দরকার, তো 8000 টাকা লাগবে। তো আমি টাকাটা পাবো কি করে? বইটাকেই প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করি। তো আমি যদি এই 8000 টাকাটাকে রাখি এখানে, দেখতে পাচ্ছি আমরা ক্যামেরায়, দেখতে পাচ্ছি, তাহলে এটার দুটো পদ্ধতি আছে। এক, যে আমি প্রতি মাসে 1000 টাকা করে জমাই, যদি জমতে জমতে একটা সময় ওটা 8000 টাকা হলো, এটা একটা পদ্ধতি, এটাকে আমরা সেভিংস বলি। এটা করেন ওনারা, কিভাবে করেন সেটাও আমি বলবো। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমি একবারে 8000 টাকা নিয়ে নিলাম এবং প্রতি মাসে 1000 টাকা করে যার থেকে নিলাম তাকে ফিরিয়ে দিচ্ছি, ইএমআই স্কিম, এটাকে আমরা লোন বলছি। এবার এই স্টুয়ার্ট রাদারফোর্ডের পুয়ার অ্যান্ড দ্য মানিতে দেখা গেল যে দুটোই গরিব মানুষরা করছেন। আচ্ছা, তারা সেভিংও করছেন, তারা লোনও নিচ্ছেন। তো ব্যাপারটা কীরকম হচ্ছে, কীভাবে করছেন? প্রথমত একটা সিস্টেম যেটা অনেকে হয়তো জানেন, যেটাকে আমরা ওই সমিতি বলি, বা চিটফান্ড মানে CHIT চিটফান্ড, যেটা সেখানে কি হয় যে প্রত্যেকে ধরো 1000 টাকা করে জমা করলাম একদিন, এবং সপ্তাহে একদিনেই 10 জনের মেম্বার, 10 জন মেম্বার মিলে 1000 টাকা করে জমা হলো, তো 10,000 টাকা হলো। ওই 10,000 টাকাটা একজন কেউ নেবে ওই 10 জনের থেকে, যেটা কিটি পার্টিতেও হয়। এটা জানি আমাদের ওখানে বলে সমিতি বলে, এরকম সমিতি বলে, কমিটি বলে, বিসি বলে। বিসি মানে 20 জন মিলে, তাই ওকে বিসি বলে। হ্যাঁ, নর্থ ইন্ডিয়াতে বিসি বলে, 20 থেকে। আর এটার বিভিন্ন ফরম্যাট আছে, এটারই একটা অর্গানাইজড ফরম্যাট হচ্ছে চিটফান্ড, এটাই কিটি পার্টিতেও হয়। তো এটা একটা ফরম্যাট যেটাকে রোটেট, এবং তারপরের সপ্তাহে কি হবে, এবং ওটা কিন্তু তাকে আর ফেরত দিতে হচ্ছে না। পরের সপ্তাহে আবার ওই 10 জন একত্র হবে, আবার ওই 1000 টাকা করে জমা হবে, এবার অন্য কোনো মেম্বার পাবেন। একদম কি হিসেবে পাবেন সেটা হয় লটারি করে হতে পারে, বা একটা সিকোয়েন্স ক্রিয়েট হতে পারে। আর চিট ফান্ডে যেটা হয় যে, এটা আমাদের সাউথ ইন্ডিয়ায় মূলত কেরলে খুব প্রচলিত, সেটা হচ্ছে যে
10,000 টাকা তো হলো, এবার ওই 10,000 টাকার থেকে এবার বিডিং হবে, সবাই মিলে বিড করবে যে আমি এই 10,000 থেকে 9,000 নেব, আরেকজন বললো যে আমি 8,500 নেব, তো যার বিড যত কম সে টাকাটা পাবে। আর ওই যে অ্যাডজাস্টমেন্টটা ও অ্যাকচুয়ালি ইন্টারেস্ট হিসেবে দিচ্ছে। এক্স্যাক্টলি, ওই যে 1,500 টাকা বাঁচলো, হয়তো 8,500 টাকাটা কেউ পেলো, 1,500 টাকা বাঁচলো, ওই 1,500 টাকা ইন্টারেস্ট হিসেবে, এবং ওই 1,500 টাকা ওই 10 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে 150 টাকা করে। এটাও একটা প্রসেস। তো এটাকে রোটেটরি সেভিংস অ্যান্ড ক্রেডিট অ্যাসোসিয়েশন বা রস্কা বলে। এটা সমগ্র বিশ্বে রয়েছে, বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন ফর্মে এটা আছে। তো মোটামুটি গরিবদের মধ্যে দেখা গেছে এটা রয়েছে, এটা তারা করছেন, আবার সেভিংসও করছেন। তো সেভিংস এবং ক্রেডিট দুটো একসাথেই যখন চলছে, তখন এটাকে এভাবে আমরা ভাবতেই পারি যে মানুষ 1,000 টাকা করে দিয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে, একটা সময় তাদের প্রয়োজন পড়ছে, তখন সে বড় টাকা পাচ্ছে, আবার সে প্রতি সপ্তাহে নিয়ে যাচ্ছে, প্রতি সপ্তাহটা ফেরত দিচ্ছে। কাজে এটা একটা সিকুয়েলের মতন, মানে আমার এক্সপেন্ডিচার, এক সময় আমি টাকাটা পেলাম, আবার এক্সপেন্ডিচার। তো কাজেই সেভিংস এবং ক্রেডিট দুটো আলাদা করে নয়, দুটো আসলে একই জিনিসের রূপ। একটাকে আমরা সেভিংস, মানে স্টুয়ার্ট রাদারফোর্ড যেটা বলেন, যেটা ওনারাও লিখেছেন, যে একটা হচ্ছে সেভিংস আপ, মানে আমি সেভ করতে 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 উঠলাম একটা জায়গায়, এটাকে বলে সেভিং আপ। উল্টোটাকে বলেন সেভিং ডাউন, মানে আমি একটা টাকা পেলাম এবং তারপরে ফেরত দিলাম, সেভিং ডাউন। এবং এটা যদি পরপর একই সাথে দুটোই চলতে থাকে, তাহলে পরে এটাকে সেভিংস থ্রু। আমার প্রতি সপ্তাহে এক্সপেন্ডিচার, একটা সময় বেশি টাকা, আবার একই এক্সপেন্ডিচার। তো এটা একটা ম্যানেজ করার পদ্ধতি। এবং এখানে এই রস্কা রয়েছে, রস্কাটা একটা কমন সেভিংস। তো এখানে আমি একটু আমরাও মানে ওনারই এক অ্যাসোসিয়েটের সাথে আমরা রিসার্চ করেছিলাম এই দেশগুলোতেই, কেনিয়া, ভারতবর্ষ এবং বাংলাদেশ, এই 3টে দেশে। সেখানে একটা অদ্ভুত জিনিস সেখানে উঠে এলো কি, যে সেভিংস শুধু নয়, এদের এক্সপেন্ডিচার, গরিবরা খরচ করে কি করে। তো এবার গরিবদের তো ইনকাম খুব কম, মানে প্রতিদিনের ইনকাম বা প্রতি সপ্তাহের ইনকাম, এই ইনকামটা তারা তাদের আজকের দিনের খরচা চালাতেই চলে যায়। অনেক সময় আজকের দিনের খরচাটা তারা পুরোপুরি চালিয়ে উঠতে পারেন না, তখন তারা মুদি দোকান থেকে লোন নেন, মানে মুদি দোকানে বাকিতে কেনা মানে তো লোন নেয়া মুদি দোকান থেকে, বা অন্য কোনো দোকান থেকে লোন নিলেন, এভাবে তারপরে সেভিংস থ্রু চলছে। সেভিং একটা ধরনের সেভিং বা লোন নেওয়া এখান থেকে চলে যাচ্ছে। কিন্তু আচ্ছা, লোন মানেই যে সেই লোনটা নিয়ে সে বড় কিছু করছে তা নয়, তার জীবন ধারণের জন্যেই লোনের প্রয়োজন পড়ে। কারণ ধর কোনো এরকমও তো হয় যে ধর মাসের বাজার করছে সে, তার একটা দোকানে সে বলছে যে আমি জিনিস নিতে থাকবো মাসে পুরোটা, শেষে গিয়ে দেবো, যেটা ওদের লোন। এটা তো লোনই, যে আমি প্রতি মাসে নিয়ে গিয়ে লাস্টে গিয়ে আমি দিচ্ছি। তো কিন্তু এটা গরিবরা, কিন্তু যাদের ধর দৈনিক আয়, তারা কিন্তু এটা কখনো করবেন না, কারণ তাদের মাসের শেষে আলাদা করে ইনকাম বেশি হয়ে যাওয়ার কোনো চান্স নেই। ঠিক, সেটা স্যালারিড লোকজনদের ক্ষেত্রে থাকবে। হ্যাঁ। তো আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে একটা রেগুলার ইনকাম আছে এদের। সেই রেগুলারিটিটা দৈনিক হতে পারে, রেগুলারিটিটা সাপ্তাহিক হতে পারে, রেগুলারিটিটা মাসিক হতে পারে। মাসিক খুব কম, বেশিরভাগই যেহেতু গরিবদের মধ্যে। আবার কিছু কিছু ক্ষেত্রে রেগুলারিটিটা নেই, ধর চাষির ইনকামের কোনো রেগুলারিটি নেই, চাষি 6 মাস পর ইনকাম করে, কিন্তু তার খরচাটা রেগুলার, তার ঘর চালানোর খরচাটাও রেগুলার। মানে কোনো মুদি দোকানের গেলে পরে বা স্বাস্থ্যের প্রয়োজন বা সব কিছু তো 6 মাস পরে সে পেমেন্ট করলে হবে না। তো এই মুদি দোকান হতে পারে, স্বাস্থ্য হতে পারে, এটা তো মানে প্রতি সপ্তাহে, মানে 6 মাস পর খরচা করলে হবে না, এটা তো প্রতিদিন খরচা হবে এই জিনিসগুলোর জন্য। তো যাদের এরকম সিজনাল ইনকাম, তাদের প্রয়োজন পড়ছে একটা মানে রেগুলার ইনকামের। আবার যাদের রেগুলার ইনকাম, তাদেরও কিছু প্রয়োজন পড়ে সিজনালিটির। যেমন ধর হেলথ, এবার প্রতিদিন তো কেউ অসুস্থ হচ্ছে না, হঠাৎ সে অসুস্থ হতে পারে, বা 1 বছর পর বাড়ির কারো বিয়ে আছে, সেটা একটা খরচা হতে পারে বাড়ির কারো বা প্রতিবেশীর কারো। আবার তাদের ভবিষ্যৎ, অনেক দূরের ভবিষ্যতের কথাও ভাবতে হচ্ছে, যে ধর বাড়িতে গরিবদের ক্ষেত্রেই আমি বলছি, যে
শিক্ষার থেকে বেশি হচ্ছে যে ধর বাড়িতে যদি মেয়ে থাকে তাকে বিয়ে দেওয়ার একটা বড় খরচা অনেক ক্ষেত্রে হয়, সেটার জন্য জমানোর জায়গা থাকতে পারে। তো আমরা দেখি যে এদের ইনকাম যদি রেগুলার হয় তাহলে তারা একটু একটু করে বাড়ানোর চেষ্টা করে যাতে একটা সিজনাল ইনকামের জায়গা তৈরি হয়। মানে ধর এই আমাদের এখানে যেমন এই রসকাটাই এক ধরনের, যে দোকান রয়েছে তার রেগুলার একটা বিক্রি বাট্টা রয়েছে, কিন্তু ধর বাংলাদেশের ক্ষেত্রে যে আমরা ঈদ বলি বা ভারতবর্ষে বাংলার ক্ষেত্রে যদি আমরা দুর্গাপুজোর সময় বলি বা পয়লা বৈশাখের কথা বলি, তখন সেই হয়তো কাপড় জামার দোকান বা টেইলারিংয়েরই সব, সেই সময় তার একটা মূলধনের প্রয়োজন, সেই সময়ের জন্য সে একটা সেভিং করছে, হয়তো এই বিসি বা কমিটির থ্রুতেই সে করছে। এটা একটা পদ্ধতি। আবার যারা কৃষক চাষি তারাও তাদের যেন রেগুলার ইনকাম হয় তার জন্য তারা এক জায়গায় ধর একটা টাকা রেখে দিচ্ছে যেখান থেকে প্রতিদিন সে টাকা ইনকাম হবে। যেমন চাষিরা অনেক সময় দেখবি গরু রাখে বাড়িতে। কেন রাখে? কারণ গরু দুধটা প্রতিদিন দেয়। গরু দুধটা প্রতিদিন দেয়, তাহলে ওই দুধটা যদি বিক্রি করতে পারে সে, তাহলে তার ইনকামটা রেগুলারাইজ হতো। মানে একটা আমি বিক্রি করলাম আমার ফসল, তাই দিয়ে আমি একটা গবাদি পশু কিনতে পারলাম, সেই গবাদি পশুটা আমাকে রেগুলারাইজ করবে ইনকামটাকে। এটাকে আমরা রেগুলারাইজিং বলি ইনকামটাকে, আরেকটাকে বলি লাম্পিং, ধীরে ধীরে লাম্প করে 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 একটা বড় জিনিস তৈরি করা। এই একটা হচ্ছে সেভিংয়ের এইটা একটা প্রসেস এদের ক্ষেত্রে। এবং এখানে অদ্ভুত অদ্ভুত সমস্ত জিনিস আমরা দেখতে পারি, অদ্ভুত অদ্ভুত সেভিংস, যেটা ব্যাংক বা যেগুলো আমরা ফর্মাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দেখি তারা সবসময় করে উঠতে পারে, যে সেই প্রোডাক্টগুলোই তাদের কাছে নেই। আচ্ছা, ব্যাংকের ক্ষেত্রে তার ফিক্সড ডিপোজিট আছে, রিকারিং ডিপোজিট আছে, মূলত এই ধরনের, মানে হয় টাকা জমিয়ে যাও প্রতি সপ্তাহে বা প্রতি মাসে, তারপরে এক সময় এটা বড় হবে, অথবা একটা বড় টাকা রাখো, বহুদিন পরে একটা বড় টাকা হবে, আরও বড় টাকা হবে, অথবা যেটাকে MIS বলে, যে একটা বড় মূলধন তুমি রাখো, সেখান থেকে প্রতি মাসে টাকা পাবে। এই তো ব্যাংকের প্রোডাক্ট। এবার সমস্ত পৃথিবীর সমস্ত ব্যাংকাররা, সমস্ত ইকোনমিস্টরা এরা ভেবে ভেবে মরে যাচ্ছেন যে গরিবরা কেন এই ধরনের কিছু সেভিংস আমরা খুলে দিলেও তারা পারছি না। তার ফিক্সড ডিপোজিটের একটা 10,000 টাকার ছিল, সেটাকে কমিয়ে বলল যে না, তাহলে 1,000 টাকার একটা ফিক্সড ডিপোজিট চালু করে দিই গরিবদের জন্য, ছোট করে। কেউ কিনছে না, কেউ সেই ফিক্সড ডিপোজিটে টাকা জমাচ্ছে না। কেন? কারণ গরিবদের প্রসেসটাই আলাদা ভাবনা চিন্তার। যেমন ধর একটু টাকা হলো এক মাসে, একটু এই পুজোর সময় বা ঈদের সময় একটু টাকা বেশি পেলাম বিক্রি বাট্টা করে, সেটা দিয়ে একজন একটা ছাগল কিনলো। তো একটা তার মনে হল কী হবে, ফিক্সড ডিপোজিটের মতো তো, কিন্তু সেই ছাগলটা সে আর প্রতিপালন করলো না। ছাগলটা সে আরেকজন পাশের তার প্রতিবেশী তাকে দিয়ে দিল, যে এই ছাগলটাকে খাইয়ে দাইয়ে বড় করার দায়িত্বটা তোমার, কারণ আমার ইনকাম প্রতিদিন ওকে খাওয়ানোর জন্য নেই, আমার ইনকামটা সিজনাল, তোমার ইনকামটা রেগুলার। তুমি হয়তো ওই প্রতিবেশী রিক্সা চালায়, তো প্রতিদিন ওকে খাওয়ানো পড়ানোর ব্যাপারটা তুমি দেখতে পারবে। যখন ছাগলটা বড় হয়ে যাবে তখন তারকে বিক্রি করলে পরে যে টাকাটা পাওয়া যাবে সেটা দুজনে হাফ অফ করবে। আচ্ছা আচ্ছা, এইটা কোথায়? এই প্রোডাক্টটা তো নেই, এই প্রোডাক্টটা তো নেই। হ্যাঁ, এটা কি করে থাকবে? এটা তো মানে আমি বলছি এই ধরনের অনেক ইনোভেটিভ প্রোডাক্ট গরিবরা করেন। যেমন আমরা দেখেছি যে একটা বাড়ি বানানো, সাধারণত বাড়ি বানানোর সিস্টেমটা কি, মধ্যবিত্তদের ক্ষেত্রে বা উচ্চবিত্তদের ক্ষেত্রে বা ব্যাংক যেভাবে লোন দেয়, যে তোমার একটা বাড়ি পছন্দ হলো, জায়গা পছন্দ হলো, জায়গা আছে বা জায়গা পছন্দ হলো, একটা বাড়ি বানানোর এই খরচাটা আছে, তো এবার একটা লোন নাও, বাড়িটা বানিয়ে ফেলো, তারপরে ধীরে 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 পেমেন্ট করো। গরিবদের ক্ষেত্রে দেখা গেছে ওরা এভাবে বাড়ি বানায় না। কীভাবে বানায়? ওরা হয়তো একটা দেয়াল বানালো প্রথমে, আচ্ছা, একটু টাকা পেলে একটা দেয়াল বানালো, আবার প্রতি মাসে হয়তো বা প্রতি 6 মাস অন্তর অন্তর তারা আরেকটা দেয়াল বানাচ্ছে। মানে ওই যে বললাম লাম্পিং ইন, ওটা তারা ইটে করছে, ইট দিয়ে 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 তারা সেভিং করছে, তারপর ওটা একটা বাড়ি হয়ে উঠছে একটা সময়ের পরে। তারপর এবার এখানেও আমরা দেখেছি অদ্ভুত জিনিস, যে এই যে সেভ করে সমগ্র পৃথিবীতেই, এটারও একটা লাইন আছে। যেমন প্রাথমিকভাবে সেভিং করে হচ্ছে যে আমার যদি রেগুলার ইনকাম হয়
তাহলে আমার যেন সিজনাল একটা ইনকাম হয়, তার জন্যে কিছু করা। আর যদি সিজনাল ইনকাম হয় তাহলে রেগুলারের জন্য। তারপরেই সে এমন একটা জিনিস কেনে, এগুলো এই সমস্যাটা যখন সমাধান হয়ে গেল, তখন সে এমন একটা জিনিস কেনে যেটার থেকে ইনকাম সম্ভব। যেমন ধর, অনেকে একটা রিক্সা কিনলো, যে রিক্সাওয়ালা রিক্সা চালায়, সে আরেকটা রিক্সা কিনলো। এবার ওই রিক্সাটা কিন্তু সেভিং নয়, ইনভেস্টমেন্ট ওটা। তো তারাও ইনভেস্ট করছে। বা হয়তো অত যদি সামর্থ্য না থাকে, সে কিছু বাসনপত্র কিনলো যেগুলো বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া যায়। ঠিক। এরপরে আসে গয়না। গয়না কেন? এটা সবাই ভাবতে অদ্ভুত, মানে ভেবেছে সবাই। সারা পৃথিবীর অর্থনীতিবিদরা এটা বুঝতে পারেন না যে গরিবদের ঘরে গয়না কেনার জন্য এত উৎসাহ কেন। কারণ গয়না তো লাক্সারি, আমরা তো সেভাবেই জানি যে যখন বেসিক জিনিস পূরণ হয়ে যাবে তারপরে গয়না কেন লাক্সারির জন্য। একদম। গরিবরা গয়না কিন্তু লাক্সারির জন্য কেনেন না, ইনভেস্টমেন্ট হিসেবে কেনে। গয়না এমন একটা সেভিং যেটাকে বন্ধক রাখা যায়। ও আচ্ছা। গয়না যতক্ষণ আছে আমার কাছে, ততক্ষণ পর্যন্ত যদি বাড়ির কারো অসুস্থ হয় কেউ, তখন সে গয়নাটা বন্ধক রেখে টাকা নিতে পারবে। তারপরে বাড়ি। তো এভাবে ওদের একটা নিজস্ব ফিনান্সিয়াল সিস্টেম রয়েছে, যেই সিস্টেমটা কোনো মানে কোনো ব্যাংক বা কোনো এই ধরনের ইনস্টিটিউশন যেটাকে অ্যাড্রেস করতে এখন অবধি পারেনি। কিন্তু এই যে প্রসেসটা রয়েছে, এটা বোঝাটাই গেছে অনেক পরে, মানে আজ থেকে 5-6 বছর আগে এই প্রসেসটাই কেউ জানতো না। ব্যাংকরা বারবার গরিবদের জন্য সেভিংস চালু করছে, ওরা করতে পারছে না। এখানে আরেকটা জিনিসও বোঝা যায় যে যেহেতু ওদের ইনকাম খুব কম, কাজেই সেভিংসটা কোনো চয়েস নয়। সেভিংসটা যদি একটা মানে ম্যান্ডেটরি হয়ে যায়, সেভিংসটা যদি একটা খরচার মতো করে দেখানো যায় তাদের জন্যে, তাহলে তারা সেভিংসটা করে উঠতে পারেন। সেখানে একটা প্রেশারের জায়গা আছে, যেই কারণে এই যে মাইক্রো ফিন্যান্স বা মাইক্রো ক্রেডিট, যেটা নিয়ে আমার 17 বছর ধরে কাজ চলছে, মাইক্রো ক্রেডিটটা কাজ করে কারণ ওখানে একটা ডিসিপ্লিন আছে। ওই ডিসিপ্লিনটা খুব প্রয়োজন, কারণ তাদের ইনকামের কোনো মানে ওই 100 টাকা যে প্রতি মাসে সে দিচ্ছে লোন ফেরত দেওয়ার জন্যে, ওই 100 টাকাটা উদ্বৃত্ত নয়, ওই 100 টাকাটা কোনো একটা খরচা বাঁচিয়ে দিতে হচ্ছে তাকে। তো এই সেভিংসের একটা জায়গা আমরা বুঝলাম। ক্রেডিটও সে তেমনি। এই ডক্টর ইউনুসের এবং ব্র্যাক এই দুটো সংস্থাকেই আমরা প্রাথমিকভাবে জানি যে এরা মাইক্রো ক্রেডিট চালু করেছিলেন। দেখা গেল যে মূলধন নেই, এবং কিন্তু যারা ছোট ছোট ব্যবসা করছেন, এই সবজি বিক্রি করছে, হ্যাঁ, বা ছোট টেইলার, এরা মহাজনের থেকে প্রচুর সুদে ধার নিচ্ছে। আচ্ছা। প্রচুর সুদের মাত্রাটা এরকম যে পার ডে 4%। পার ডে 4%। এটাও ছিল মানে এটা আছে এখনো। পার মান্থ না, পার ডে 4%। যদি একজন সবজিওয়ালা হয়, যে তুমি সবজি কেনার জন্য সকালবেলা নাও, সমস্ত হয়ে গেল, পরদিন তুমি ফিরিয়ে দাও। মানে 1000 টাকা যদি তুমি নাও আজকে, কালকে তুমি 1040 টাকা ফেরত দেবে। কিন্তু এটা যদি তুই ইন্টারেস্ট রেট দিয়ে বিচার করতে যাস, তাহলে ও যদি ফেরত না দেয় পরের দিন, তাহলে এই 1040 টাকাটার ওপরে আরও 4% জুড়বে। তারপরের দিনও যদি না দেয়, তাহলে পরে তার উপরে জুড়বে। এটা বছরের শেষে যদি দেখা যায়, তাহলে ওই 1000 টাকার লোনটা 10 লক্ষের বেশি টাকা হয়ে যাবে। বাপরে! কম্পাউন্ড ইন্টারেস্টে চক্রবৃদ্ধিভাবেই চলবে ওটা। তো সাংঘাতিক ব্যাপার। এবং এটা তো হতেই পারে যে একদিন বিক্রি হলো না বা নষ্ট হয়ে গেল, হতেই পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা একটা এমন, তার ইনকাম তো এতটা হয় না, এতটা তো লাভ হয় না কারো, যে ওটা ফেরত দিয়ে, কিন্তু তাদের কাছে কোনো উপায় নেই। তো এইটা দেখে তখন ডক্টর ইউনুস নিজে থেকে শুরু করেছিলেন, পরে তারপরে গ্রামীণ ব্যাংকের রূপে সেটা প্রকাশ পায়, এবং ব্র্যাকও একই সময় প্রায় শুরু করে বাংলাদেশে, যে এদেরকে একটা ছোট লোন দাও, যেটার ওই মাত্রায় ইন্টারেস্ট হবে না, 20% 22% বছরে এরকম একটা ইন্টারেস্ট, তাহলে তারা ওই ব্যবসাটা করতে পারবে। এটা হচ্ছে মাইক্রো ফিন্যান্স বা মাইক্রো ক্রেডিটের মূল কথা। এবং সেটা ব্যাংকগুলো তাহলে দিত না কেন?
যদি এত মানে 20% ইন্টারেস্ট তো ব্যাংক কোনো লোনে পায় না, একদম। তাহলে ব্যাংক কেন দিচ্ছে না এখানে লোন? তার কারণ হচ্ছে ব্যাংক পেতো ভয় যে এই টাকাটা বোধহয় ফেরত আসবে না এদের কাছে দিলে পরে। ব্যাংকের নিজস্ব একটা প্যারামিটার আছে লোন দেওয়ার, সেখানে সিভিল স্কোর চেক করে ফেক করে দেয়, তো গরিবদের ক্ষেত্রে সেটা তো ওয়ার্ক করে না। হ্যাঁ, এবার তো কাউকে যদি লোন দিতে হয় কোনো ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের, তাহলে প্রথমে ব্যাংক কী চেক করে যে এই লোকটা, প্রথম এবং প্রাথমিকভাবে এটাই চেক করতে হয় ব্যাংককে যে আমি যেই 1000 টাকা এই লোকটাকে দেবো, এই লোকটাই 1000 টাকাটা ফিরিয়ে দেবে কিনা, দিতে পারার সামর্থ্য আছে কিনা বা দেবে কিনা। প্রথমে আমরা সামর্থ্য দেখব। তো সামর্থ্যটা দেখবে কি করে? ওই লোকটার না আছে বাড়ি, না আছে জমি, না আছে ব্যবসার কোনো ফর্মাল জায়গা, কোনো জিএসটি মানে কোনো মানে ট্রেড লাইসেন্স কিচ্ছু নেই। তাহলে এই লোকটাকে আমি লোনটা দেবো কি করে? এবং তখন আমার যদি একটা লোককে প্রতিদিন পাঠাতে হয় ওখানে এটা দেখার জন্য যে ও ওখানে আছে কিনা, তাহলে ব্যাংকের খরচা বাড়বে, তাহলে আমি লোনটা দিতে পারবো না। এই জন্য ব্যাংকরা কখনো লোন দিত না। বেশ। তো এই ডক্টর ইউনুস বা মাইক্রো ফাইন্যান্স যেভাবে শুরু হলো, তারা বললো যে দেখো এইভাবে না, কি করব আমরা, যে আমরা লোনটা ও যে দিতে পারবে কিনা এটা আমরা চেকই করব না। একটা লোক তো একটা পাড়ায় থাকে বা একটা গ্রামে থাকে, ওই গ্রামের লোকটাই ওকে সবচেয়ে বেশি চেনে, তো আমি তার উপরে ভরসা করব। মানে আমি বলবো যে তোমরা হয়তো 10 জনের গ্রুপ বানাও, 10 জনের গ্রুপ বানাও, সেই 10 জনের গ্রুপটাকে আমরা বলবো জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ। মানে এই 10 জনের আমরা হয়তো 10 জনকেই লোন দিচ্ছি, কিন্তু এবং প্রতি সপ্তাহে তোমাকে লোনের টাকাটা ফেরত দিতে হবে, মানে ইএমআই যেটাকে বলে আর কি, ইনস্টলমেন্ট। একজন যদি মিস করে তাহলে বাকি সবাই মিলে ওই লোনের টাকাটা দিতে হবে। ওকে, আচ্ছা। এবং সেটা একটা রেসপন্সিবিলিটিটা ভাগ করে দিয়ে অতগুলো লোকের মধ্যে রেসপন্সিবিলিটিটা ভাগ করে দেওয়া আছে। এবং তার সঙ্গে একটা বড় বিষয় আছে বোধহয়, যে যেহেতু পুরোটাই ওরা নিজেদেরই লোক। হ্যাঁ, এবার আমার যদি এই দায়িত্বটা নিতে হয় তোর জন্যে, তাহলে আমি তোকে আমাদের এই 10 জনের মধ্যে তখনই নেব যখন আমি তোকে চিনব। কারেক্ট। এবং যেহেতু ওরা একই গ্রামের বা একই বস্তির বা একই জায়গার, তাহলে পরে তারাই ভালো চিনবে। তাহলে আমরা লোন অফিসারকে দিয়ে ব্যাংকের অত বড় ফর্ম ফিল আপ করিয়ে দেখার দরকার নেই। এটাকে এনারা বলতেন সোশ্যাল ক্যাপিটাল। এটা প্রথম চালু করে কে? ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক প্রায় সমসাময়িক সময়, দুটোই বাংলাদেশে। তারপরে ওটা ভারতবর্ষেও আসে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় মাইক্রো ক্রেডিটের এই বিষয়টা, যে এভাবে লোনটা দাও। এবং সেক্ষেত্রেও ওই সেভিংস থ্রু এর কনসেপ্টটা আছে, যে লোন একবার দিলেই হবে না, তার পরের বারও তাকে, তো এবার সে লোনটা ফেরত দেবে কেন? একজন, ওই 10 জন মিলেই তো ডিফল্ট করতে পারে। তো 10 জন মিলে যুক্তি করে নিই, তাহলে পরে আমরা 10,000 টাকা তুলে নেব, 10,000 টাকা তুলে বা 1 লাখ টাকা, 10 জন যদি 10,000 টাকা করে পায়, তাহলে পরে আমরা কেউই দেবো না ফেরত। তো সেটাকে দুভাবে এরা ম্যানেজ করতেন। একটা হচ্ছে প্রতি সপ্তাহে একজন গিয়ে নিয়ম করে কালেকশন করতেন। আমাদের এখানে বন্ধন ব্যাংক, বন্ধনেরও উৎপত্তিটা এই মাইক্রো ফাইন্যান্স। বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, বন্ধন তো প্রথমে মাইক্রো ফাইন্যান্সই ছিল। হ্যাঁ, বন্ধন প্রাথমিকভাবে মাইক্রো ফাইন্যান্সই ছিল, এবং সেখানে বাংলাদেশের আরও কিছু সংস্থা, ব্র্যাক এবং আশা, আরও দুটো সংস্থা, এদেরকে শুরুর দিকে স্ট্রাকচার, এবং চন্দ্রশেখর ঘোষ যিনি বন্ধনের প্রতিষ্ঠাতা, তিনিও কিন্তু এই ব্যাকগ্রাউন্ড, তিনি ব্র্যাকে কাজ করতেন আগে। তিনি ব্র্যাকে কাজ করতেন, ওখান থেকেই ওনার কাছে মাইক্রো ফাইন্যান্সের কনসেপ্টটা উনি পুরোপুরি শেখেন এবং ভারতবর্ষে সেটা প্রচলন করেন। এবং তারপরে তো বন্ধন ইজ এ হিস্ট্রি। তো হ্যাঁ, তো প্রতি সপ্তাহে একজন যাবে, ডিসিপ্লিন রয়েছে, এবং প্রতিবার লোনটা একটু বাড়িয়ে দেব। এবার যদি তুমি 10,000 টাকা লোন পাও, তুমি যদি 10,000 টাকা ফেরত দাও, তাহলে পরের বার তুমি হয়তো 10,200 টাকা পাবে, 12,000 টাকা পাবে। এটাকে বলে গ্র্যাজুয়েশন সাইকেল, গ্র্যাজুয়েট হতে থাকে ধীরে ধীরে। এইভাবে মাইক্রো ক্রেডিট দীর্ঘদিন চলেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এবং খুবভাবে চলেছে, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়, ভারতবর্ষ বললে ভুল। তো এই যে বেশি দেবে, এটাও তো একটা মোটিভেটর হিসেবে কাজ করবে, যে আমাকে ফেরত দিতে হবে, তাহলে আমি বেশি পাবো। হ্যাঁ, একদমই, এটা একটা খুব বড় মোটিভেটর। কারণ ওদের কাছে ওই সেভিংস থ্রুটা খুব ইম্পর্টেন্ট, প্রতিবার বাড়িয়ে দেওয়াটা। বাংলাদেশে যেমন ওই 70-75-এর সময় শুরু হয় ব্যাপারটা, এখন অবধি চলছে,
এমন গ্রুপও আছে যেটা সেই সময় থেকে চলে আসছে, বাড়তে বাড়তে একটা জায়গায় গিয়ে বন্ধ করে দেয়। হ্যাঁ, অবভিয়াসলি একদম হয়তো কারো খুব মাইক্রো মানে খুবই ছোট একটা দোকান, তাকে তো আর 5 লক্ষ টাকা করে প্রতি 6 মাস পর পর দেওয়াটা তো ঠিক নয়। তো একটা জায়গায় গিয়ে দাঁড়া করিয়ে দেওয়া হয়, কিন্তু ওই প্রতিবার পরের বার পাবো এই প্রলোভনটা তাকে ডিসিপ্লিনে থাকতে সাহায্য করে। বেশ, এই বইটা কি প্রধানত এই মাইক্রো ফিন্যান্স নিয়েই কথা বলে? টাকার কথাটা, যেমন আমরা সেভিংস নিই, টাকাটা একটা পার্ট, হ্যাঁ, এডুকেশন নিয়ে আছে, হেলথ নিয়ে আছে এবং টাকা নিয়ে আছে। বেশ। তো টাকার মধ্যে আমরা সেভিংসের কথাটা বললাম, যে বিভিন্নভাবে ম্যানেজ করা, ক্রেডিটের কথা ক্রেডিটটা আমরা বললাম। এবার ইন্স্যুরেন্সেও আসবো, ইন্স্যুরেন্স হচ্ছে নেক্সট। কিন্তু ইন্স্যুরেন্সে যাওয়ার আগে একটা কথা বলা আমার মনে হয় প্রয়োজন, সেটা হচ্ছে যে এই ক্রেডিটটা যদি দিতেই পারে, তাহলে সরকার দিচ্ছে না কেন? ধর ভারতবর্ষে তো বিভিন্ন ব্যাংক ন্যাশনালাইজড, একটা সময় তো সব ব্যাংকই ন্যাশনালাইজড ব্যাংক, এবং এটাও নিয়ম করা হয়েছিল যে শহরাঞ্চলে যদি তোমাকে একটা ব্রাঞ্চ খুলতে হয়, গ্রামাঞ্চলে 2টো ব্রাঞ্চ খুলতে হবে, তা নাহলে শহরাঞ্চলে একটা ব্রাঞ্চ খোলার তুমি পারমিশন পাবে না। সেটা আছে। সমবায় ব্যাংক আছে ভারতবর্ষের ক্ষেত্রে বলছি। তারপর হ্যাঁ, সমবায় স্ট্রাকচার আছে, এই ব্যাংকগুলো রয়েছে। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এক সময় স্টার্ট করা হলো, যে কৃষিক্ষেত্রে যদি তুমি লোন দাও বা ছোট ইন্ডাস্ট্রিতে যদি তুমি লোন দাও, যেগুলোকে মাইক্রো কটেজ ইন্ডাস্ট্রি মানে কুটির শিল্প বা একটু ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পে যদি তুমি লোন দাও, তাহলে পরে মানে 40% তুমি যা টোটাল লোন দেবে তার 40% তোমাকে এখানেই দিতে হবে। কিন্তু তারা কিন্তু মাইক্রো ক্রেডিটের জায়গায় আর পৌঁছায়নি কখনো, এতটা সফল হয়নি। তার 2-3টে কারণের মধ্যে, যেটা প্রফেসর ব্যানার্জি এবং এস্থার ডাফলো লিখছেন, তার একটা কারণ হচ্ছে যে এর মধ্যে অনেক পলিটিসাইজেশন আছে। একটা হচ্ছে ব্যাংকের নিয়মে চলে, বা ব্যাংক খুব অদ্ভুতভাবে চলে। ব্যাংকের একটা নিজস্ব ইকোনমিক্সের আইডিয়া আছে, সেটা একটু বললে পরে আমার বুঝতে মানে বোঝাতেও সুবিধা হবে বোধহয়। এবং যেহেতু আমরা ওই টাকা নিয়ে একটা করেছিলাম, সেটার ক্ষেত্রেও অনেক প্রশ্ন, অনেক কমেন্টে সেটা উঠে এসছে। ব্যাংকের বেসিক আইডিয়াটা কি? ব্যাংক সেভিংস নেয়, ইনভেস্টমেন্ট নেয় এবং নিজস্ব ক্যাপিটাল আছে। এই যে টাকাটা হলো, এটা দিয়ে ব্যাংক লোন দেয়, লোনটা হচ্ছে ব্যাংকের ইনকাম। লোন থেকে যে ইন্টারেস্টটা পাবে সেটা হচ্ছে ব্যাংকের ইনকাম। ধর লোনের ইন্টারেস্ট রেট অ্যাভারেজ 15%, 15%। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে সেভিংস নিলাম আমি এবং আমার ক্যাপিটাল এবং বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট নিলাম, এটা হচ্ছে ব্যাংকের মূলধন। এর উপরেও তো একটা ইন্টারেস্ট দিতে হবে। সেভিংসে ধর 3.5%, ফিক্সড ডিপোজিট করলে পরে, আমি যদি ব্যাংকেই ফিক্সড ডিপোজিট করি, আজকের দিনে হয়তো 6.5% মতো পাই ভারতবর্ষের ক্ষেত্রে। বিভিন্ন দেশের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। এই যে ধর 15% আমার অ্যাভারেজ ইল্ড বলি আমরা এটাকে, ইল্ড হচ্ছে 15%, সমস্ত পুরো পোর্টফোলিওর ওপরে 15% ইল্ড। আর আমার এই যে টোটাল যে ডিপোজিট আমার, তার উপরে বা এই যে মূলধনটা, এর উপরে আমার খরচা, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট, সেভিংসের ইন্টারেস্ট, ইনভেস্টমেন্টের রিটার্ন, সব মিলে যে খরচাটা, সেটাকে বলা হয় কস্ট অফ ফান্ড। আমার যে ফান্ডটা রয়েছে তার কস্ট কত। তো কস্ট অফ ফান্ড ধরা যাক 5%, অ্যাভারেজ বলছি, মানে অ্যাভারেজ নয়, আমি বলছি একটা উদাহরণ হিসেবে। তাহলে এই 15% মাইনাস 5%, এই যে 10%, এই 10%কে বলা হয় নেট ইন্টারেস্ট মার্জিন বা নিম। এটাই ব্যাংকের ইনকাম। একটা এসছে, তার থেকে 1% আমাকে ইন্টারেস্ট দিতে হয়েছে, তাহলে নিম রয়েছে। এই নিমের মধ্যে থেকে আমাকে কী যেতে হবে? প্রাথমিকভাবে আমার অপারেশনস কস্ট, আমার যে ব্যাংকটা চালানোর জন্য যত কস্ট, সেটা যেতে হবে। দ্বিতীয়, এই যে এত লোন দিয়েছি আমি, তার সব লোন ফেরত তো আসবে না, অনেকে তো ডিফল্ট করবে, ব্যাড ডেট হবে। তার জন্য একটা পার্সেন্টেজ ধরা থাকে, যে আমি যদি 1000 টাকা সবাইকে মিলিয়ে 1000 টাকা লোন দিয়ে রাখি বা 100 টাকা লোন দিয়ে রাখি, তার কত টাকা ফেরত আসছে না আর, মানে মূলধন আমি বলছি, ইন্টারেস্ট নয়, মূলধন হিসেবে। সেটাকে বলে এনপিএল, নন পারফর্মিং লোন, মানে ওই লোনটার থেকে কিছু আর ফেরত আসছে। তো সেটার জন্য একটা প্রভিশন ধরা থাকে যে 2% বা 5% হয়তো আসবে না, 2% ধরলাম। তাহলে আমার 15 - 5, এটা আমার নিম ছিল, তার থেকে আমি 2% প্রভিশন সরিয়ে দিলাম,
এই 8% আমার কাছে বাঁচলো, এটাই ব্যাংকের ইনকাম। এখান থেকে হয়তো আমার 4% হয়ে গেল অপারেশনস কস্ট, তাহলে 4% আমার প্রফিট। এটা হচ্ছে ব্যাংকিংয়ের বেসিক স্ট্রাকচার। তো এবার এই ব্যাংকিংয়ের বেসিক স্ট্রাকচার যদি হয়, তাহলে পরে ব্যাংকে তো প্রফিট করার জন্য ব্যাংক আছে। ব্যাংকের প্রফিট করার উপায় কী কী? আমরা যদি প্রথম থেকে শুরু করি, প্রথম হচ্ছে আমার কস্ট অফ ফান্ড কমাতে হবে। কস্ট অফ ফান্ড কী করে কমাতে পারি? যদি যদি আমার কাছে কারেন্ট অ্যাকাউন্ট থাকে এবং সেভিংস অ্যাকাউন্ট থাকে, যত আমি ফিক্সড ডিপোজিট বেশি তুলবো ব্যাংক হিসেবে, তত আমাকে বেশি ইন্টারেস্ট দিতে হবে, কারণ ফিক্সড ডিপোজিটে বেশি ইন্টারেস্ট রেট, সেভিংস অ্যাকাউন্টে কম। আজকে ভারতে হয়তো 2%, 3% বা 4% ইন্টারেস্ট রেট। কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট নেই, তাহলে আমাকে এটাকে বলে কাসা। তো কাসা অ্যাকাউন্ট বাড়াতে হবে, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বাড়াতে হবে। টার্ম ডিপোজিট আমার বাড়ালে চলবে না। এখান থেকে আমি কস্ট অফ ফান্ড কমাতে পারি, প্রথম। দ্বিতীয়, ইল্ড বাড়াতে হবে। আমি যত বেশি ইন্টারেস্ট ইনকাম করব, তত বেশি আমার এই মার্জিন বাড়বে, দ্বিতীয়। তৃতীয়, আমার অপারেশনস কস্ট কমাতে হবে। ওই যে 8% বাঁচলো, তার মধ্যে থেকে 4% যদি আমি 3.5%, 3% করে নিয়ে আমার প্রফিট বাড়বে, তৃতীয়। চতুর্থ, এনপিএল কমাতে হবে বা প্রভিশন কমাতে হবে। এই 4টেই পদ্ধতি ব্যাংকের। এটাই ব্যাংকের যত কিছু হচ্ছে তার মূল হচ্ছে এই 4টের জন্যই চেষ্টা করে যাচ্ছে ব্যাংক, সমস্ত ব্যাংক পৃথিবীর। বেশ। গরিবের ক্ষেত্রে আমি সেভিংস পাচ্ছি না, কারণ গরিবের কাছে ওই 3%, 4% দিয়ে ওই সেভিংস অ্যাকাউন্টটা মেনটেন করাটা মুশকিল। কেন? কারণ হচ্ছে একটা অ্যাকাউন্ট তো মেনটেন করতে হয়, কম্পিউটার আছে, লোকটা আছে, ওই খরচাগুলো তো কত টাকা জমা করলাম তার উপরে ডিপেন্ড করে না, ইলেকট্রিসিটি ডিপেন্ড করছে না। কাজে ব্যাংক সেভিংস নিচ্ছে না। যখনই সেভিংস নিচ্ছে না, তাকে লোন দেওয়ার ইন্টারেস্ট চলে যাচ্ছে, কারণ ওরটা কোনো টাকা জমা নেই। দ্বিতীয়, 20%, 25% পাবো ঠিকই আমি তাদের থেকে, কিন্তু সেই লোনটা ম্যানেজ করার জন্য আমার অপারেশন অনেক বেশি, আমার অনেক বেশি স্টাফ দিতে হবে, তো আমার অপারেশনস কস্ট বাড়বে। এটা দ্বিতীয় কোয়েশ্চেন। এবং তৃতীয় কোয়েশ্চেন হচ্ছে, আমি দেবো যে আমি তোকে অ্যাসেস করে লোন দিতে পারছি না, তাহলে আমার প্রভিশন অনেক বেশি রাখতে হবে, আমার হয়তো অনেক বেশি টাকা ফেরত আসবে না, তো আমার প্রফিট কমবে। এটা হচ্ছে ব্যাংকের আইডিয়া ছিল কনভেনশনাল ইকোনমিক্সে, এই বইটাতে। এবং মাইক্রো ক্রেডিটের এরা দেখিয়ে দিয়েছেন যে সবকটা অ্যাজাম্পশন ভুল। আচ্ছা, সবকটা অ্যাজাম্পশন ভুল কী করে? যে মাইক্রো ক্রেডিটে 100 টাকা দিলে পরে 98 টাকা ফেরত আসে, যেটা বড় বড় কর্পোরেটকে দিলেও ফেরত আসে না। দ্বিতীয়, সেভিংসের কথা বললাম, মানুষ শুধু ওই যে বললাম ডিসিপ্লিন প্রয়োজন সেভিংসের জন্যে, ওদের তো খরচাটা হচ্ছে মানে আমার থেকে 1 টাকা সরিয়ে নাও, আমি 100 টাকা পেয়েছি, 5 টাকা তুমি নিয়ে যাও। যদি নিয়ে যাও তাহলে আমি 95 টাকার মধ্যেই ম্যানেজ করব। ওই 5 টাকা নিয়ে যাওয়ার লোক কম। এমন জায়গাও দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ ইন্টারেস্টে মানুষ সেভ করছে গরিবরা। মানে জাস্ট একজন আসছে, সে এসে 5 টাকা নিয়ে যাচ্ছে প্রতিদিন তাদের থেকে। এটা আমরা দেখেছি বস্তি টস্তিতে বা গ্রামে, আমরা দেখি যে অনেক লোক ঘোরে, তারা এসে প্রতিদিন ওই ছোট দোকানটা তার থেকে 1000 টাকা না, ধরো 100 টাকা 200 টাকা নিয়ে যাচ্ছে, কম্পালসারি সেভিংস। ওটার থেকে বিরাট ইন্টারেস্ট তারা পাচ্ছে না, কিন্তু শুধু ওই টাকাটা চলে যাচ্ছে বলে আমার একটা সেভিংস হয়ে থাকছে। তো কাজে সেভিংস সম্ভব, লোন অ্যাকচুয়ালি প্রচুর টাকা ফেরত আসে এবং ইল্ডও বাড়ে, কিন্তু এটা ব্যাংকরা কখনো বুঝলো না, আজও বোঝেনি। আজও কোনো ব্যাংক গরিবদের লোন দিতে চায় না, বরং মাইক্রো ক্রেডিটে এই জিনিসটা করে ফেলেছে। ব্যাংক এটা করছে না কেন? মানে এটা কি, মানে এদের মনে হচ্ছে যে এটা রিস্কি? ব্যাংক হচ্ছে খুব কনজারভেটিভ একটা ইনস্টিটিউশন। আচ্ছা, ইনোভেশন যদি তুই চাস তাহলে ব্যাংকের কাছে এক্সপেক্ট করিস না। ব্যাংক কখনো ইনোভেট করে না। ব্যাংকের মূল কনসেপ্টটাই হচ্ছে কনজারভেটিভ এবং রিস্ক ফ্রি থাকা। তো এরা রিস্কি বিজনেসে যায় না। ওই যে গরিবকে আমি অ্যাসেস না করে তার থেকে একটা জমি বন্ধক না রেখে আমি লোন দেব, এই ভরসাটাই তারা পায় না। বুঝেছি। সেটা মাইক্রো ক্রেডিটে করতে পারে ওরা, কারণ মাইক্রো ক্রেডিটে তো আমি সোশ্যাল ক্যাপিটালের উপর ডিপেন্ড করছি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে একটা যখন ন্যাশনালাইজড হলো বা গভর্নমেন্টের, তখন অনেক পলিটিসাইজেশনও হলো। যেমন ইলেকশনে জেতার জন্যে অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন দেশে, শুধু ভারতবর্ষ বা এদিকে নয়, যে কৃষি ঋণ মুকুব করে দেওয়া হলো। ধীরে ধীরে বারবার এটা করতে করতে কৃষকদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় অনেক সময় যে কৃষি লোন নিলে পরে তারা ফেরত দিতে হয় না, আজ দেবো না, কাল দেবো না, পরশু দেবো না, তারপর 6 বছর পর তারা মুকুব করে দেবে। এটা বাজে কালচার তৈরি হয়েছে।
তাই জন্য ব্যাংকরা দিতে চায় না, কারণ ওই যে মুকুব করে দিল তারপর সরকার থেকে ওই টাকাটা পেতে ব্যাংককে প্রচুর হ্যাপা পোহাতে হয়, ওটা চট করে চলে আসে না, ওটা একটা পলিটিক্যাল ডিসিশন। তো এইসব কারণে লোনটা বাদ গেছে, মাইক্রো ক্রেডিটের এরা অনেক সময় করছে, তাতেও সরকার অনেক সময় অনেক রকম প্রবলেম করে। তো আমরা সেভিংস দেখলাম, আমরা ক্রেডিট দেখলাম, এবার আমরা আসি ইন্স্যুরেন্স। এবং ইন্স্যুরেন্সটাও এই মানে অন্য অ্যাপ্রোচের ইন্স্যুরেন্স। এবার গরিব যারা রয়েছেন না, তারা কিন্তু খুব বিপদে রয়েছেন, কারণ বেশিরভাগ দেশেই যে সোশ্যাল প্রোটেকশনটা দেওয়া হয় সেটা যথেষ্ট নয়। এবার ধর একটা গরিব মানুষের হার্টে কোনো একটা অসুবিধে হলো, সে হাসপাতালে গেল, বনাম আমি গেলাম হার্টের একটা সার্জারি করতে, বা তার যে পুরো ব্যবস্থাপনাটা, তাতে তো খরচা আলাদা হবে না। একই হবে, কারণ হেলথ যখন ট্রিটমেন্ট হচ্ছে সেটা তো একটা মানুষের শরীরকে হচ্ছে, সেটা তো গরিবের জন্য আলাদা, বড় লোকের জন্য আলাদা হতে পারে না। হ্যাঁ, হয়তো গরিব মানুষটা জেনারেল বেডে থাকলে আমি হয়তো অ্যাফোর্ড করতে পারলাম কেবিনে থাকে, কিন্তু সেটা তো বড় খরচ নয়। তো মেডিকেলের যেভাবে কস্ট বেড়ে গেছে, তাতে ওই গরিব মানুষটা ওই টাকাটা দেবে কি করে? সাধারণ যা আমরা রয়েছি আমাদেরকে ইনশিওর করা হচ্ছে, গরিবদের তো করা হচ্ছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এরা অনেক সময় ভরসা করছেন কমিউনিটির উপরে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে কিছু একটা হেলথের প্রবলেম হলে বা কেউ মারা গেলে বা এই জাতীয় কিছু হলে তারা ভরসা করেন সামনের মানুষটার উপরে, মানে পাশের ঘর, মানে নেবার, রিলেটিভ, ফ্রেন্ডস, এদের উপরে। তারাও তো গরিব, তাদেরও তো একটা সামর্থ্যের একটা লিমিটেশন আছে, একটা পর্যায়ের পর তারা করতে পারেন না। তো সেলফ ইন্স্যুরেন্স কাজ করে না, সোশ্যাল প্রোটেকশন নেই, এবং যে কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি তারাও ওই ইন্স্যুরেন্সটা তাদেরকে গিয়ে দেন না, তাদের প্রয়োজনীয় ইন্স্যুরেন্সটা তাদেরকে দেওয়া হয় না। আচ্ছা, কারণ হচ্ছে ওই কস্ট। প্রয়োজনীয় ইন্স্যুরেন্স মানে শহরাঞ্চলে মধ্যবিত্তের যেই রিস্কগুলো, গরিবের রিস্ক কিন্তু আলাদা। আচ্ছা, তারা যেই অসুখগুলো, ধর তুই মশারি টাঙিয়ে বা ওডোমস লাগিয়ে বা এরকম কিছু লাগিয়ে তুই মশার কামড় থেকে বেঁচে যাচ্ছিস, ওই লোকটা তো বাঁচতে পারছে না, ওর কাছে তো টাকা নেই অত, ওর কাছে ওখানে ম্যালেরিয়ার প্রকোপ বেশি, ও ভ্যাকসিনেশনের হয়নি হয়তো, কারণ খরচা টর্চা ইত্যাদি কারণে, অন্যান্য অনেক অসুখ, একটা অসুস্থকর পরিবেশের মধ্যে অনেকে রয়েছেন, তাদের সেই রিস্কটা রয়েছে, কাজে তাদের রিস্ক আলাদা। দ্বিতীয় কথা হচ্ছে যে ধর একজনের অ্যাফোর্ডেবিলিটি হচ্ছে 100 টাকা বছরে দেওয়ার, কিন্তু একজনকে তো গিয়ে সেই টাকাটা কালেক্ট করতে হবে তার থেকে। ইন্স্যুরেন্স আমরা বলি যে এমন একটা জিনিস যে এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে খুব খুশি হয়ে ঘুম থেকে উঠলো যে বাহ আজকে খুব ভালো লাগছে, চল একটু ইন্স্যুরেন্স করি। না, একেবারেই নেই। তুই তো ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্সে ছিলাম, আমি জানি খুব ভালো করে। হ্যাঁ, জানি যে সবচেয়ে হার্ডেস্ট প্রোডাক্ট টু সেল, ওয়ান অফ দ্য ভেরি হার্ডেস্ট প্রোডাক্ট টু সেল। হ্যাঁ, মানে যার টাক মাথা তাকে চিরুনি বেচতে হবে। একদম, যার কোনো দরকার নেই তাকে বেচতে হবে। বেসিক কনসেপ্ট। কেন এটা দরকার সবার হয়তো, কিন্তু সেই দরকারটা সে ফিল করে না। হ্যাঁ, মানে যার রিস্ক রয়েছে একটা জিনিস হবার, ইন্স্যুরেন্সের প্রথম কথা হচ্ছে তাকে ওই ইন্স্যুরেন্সটা দিলে চলবে না। যার ওই রিস্কটা নেই বা খুব কম, তাকে ওটা দিতে হবে। তো এটা জন্য তো গিয়ে একজনকে বেচতে হবে, ওকে সেল করতে হবে, তাকে বোঝাতে হবে ইন্স্যুরেন্স। এবং আমরা ওই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে বলছিলাম যে মানুষ সহজে এই আমি আজকে টাকা দেব, আগামী 1 বছরের মধ্যে যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে আমি টাকার একটা ফেরত পাবো, আমার খরচাটা হবে, যদি না হয় তাহলে আমি টাকাটা পাবো না। এই কনসেপ্টটা মানুষ বুঝতে পারে না জেনারেলি, তাই তাকে বোঝাতে হয়। এই বোঝানোটার জন্যে যে একটা কস্ট আছে, একটা ইন্স্যুরেন্স কোম্পানি একটা ছেলে বা একটা মেয়ে গিয়ে সেটা বোঝাবে, সেই কস্টটাই জাস্টিফাই হবে না। কারণ একজন আমাকে এসে সেই বোঝানোটা বনাম একজন গরিবকে গিয়ে বোঝানোটা সময় একই লাগবে, কিন্তু আমার কাছে করলে পরে আমি হয়তো ওকে 10,000 টাকার বা 1 লাখ টাকার চেক লিখে দিতে পারি, ও হয়তো ওর কাছে গেলে পরে সে হয়তো 1,000 টাকা বা 500 টাকা দিতে পারে ম্যাক্সিমাম। এবং ইন্স্যুরেন্স কোম্পানির কমিশনটা হচ্ছে কত টাকা তুমি নিয়ে এলে তার উপরে। তো ইন্স্যুরেন্সও তাদের ক্ষেত্রে হচ্ছে না। তাহলে কি সলিউশন বলতে, এবার আমরা যেহেতু আমি নিচে মাইক্রো ইন্স্যুরেন্সের প্রচুর কাজ করার সুযোগ পেয়েছি, একটা পদ্ধতি হচ্ছে যে
গ্রুপ হিসেবে দেখো মানুষকে, যে এরা কোনো গ্রুপের অংশ। যেমন ধর মাইক্রো ফাইন্যান্সের একটা গ্রুপ, 10 জনকে একসাথে পাচ্ছি, তাহলে ওই মাইক্রো ফাইন্যান্সের গ্রুপটাকে ইনশিওর করে দাও। বা একটা ওই সমিতি বা কমিটি দেখলাম, ওখানে আমি 1 জনকে 20 জনকে পাচ্ছি, তো 20 জনকে একসাথে করো। এবার প্রিমিয়াম অ্যামাউন্ট আর রিস্ক কভারেজ এইটা কীভাবে ডিসাইড হবে? কারণ ওরা তো খুব বেশি প্রিমিয়াম দিতে পারবে না। না, ওটা গ্রুপের ওপরে। আচ্ছা, যেভাবে গ্রুপ ইন্স্যুরেন্স হয়, তো এদের ক্ষেত্রে গ্রুপ ইন্স্যুরেন্স। এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে ম্যান্ডেটরি করে দিলে পরে অনেক ক্ষেত্রে বেটার হয়। আচ্ছা, ওই বেসিক্যালি অপারেশন কস্টটাকে কমানো, যতভাবে কমানো যায়। আরেকটা হচ্ছে অন্য কিছুর সাথে বান্ডেল করে দাও। যেমন আমাদের দেশেও ইন্স্যুরেন্সের মধ্যে হেলথ ইন্স্যুরেন্স তো অত বেশি প্রচলিত নয়, বেশি প্রচলিত হচ্ছে তোর লাইফ ইন্স্যুরেন্স এবং সেভিংস হিসেবে। লাইফ ইন্স্যুরেন্সটা সেভিংস হিসেবে। টার্ম ইন্স্যুরেন্স যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে যে আজকে তুমি টাকা দিয়ে যাও, প্রিমিয়াম দিয়ে যাও, মারা গেলে পরে পরিবার কিছু পাবে, মারা না গেলে কেউ কিচ্ছু পাবে না, পিওর টার্ম ইন্স্যুরেন্স। ওটা বিক্রি হয় না একদম। সাধারণ মানে শিক্ষিত মানুষের এই কনসেপ্টটা মাথাতেই আসে না, যেটা কিভাবে চলছে। তো গরিব মানুষদের আরও মাথায় আসছে না এটা, যারা হয়তো অতটা এক্সপোজ নয়, কারোরই মাথায় আসে না, তো ওদের কাছেই বা মাথায় আসবে কেমন করে? তো ওদের কাছে সেভিংস লিঙ্কড কিছু করা যায় না। এবং প্রচুর সারা বিশ্বে প্রচুর জায়গায় ফ্রড হয়ে গেছে এটা নিয়ে, প্রচুর ফ্রড হয়েছে। তো বেসিক্যালি সরকারকে আসতে হবে, ম্যান্ডেটরি করতে হবে, এগুলো হচ্ছে পদ্ধতি। যেমন ভারতবর্ষে আজকে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেটা আমরা স্বাস্থ্যসাথী বলি বা সেটা আমরা আয়ুষ্মান ভারত বলি, দুটোর ক্ষেত্রে কনসেপ্টটা কি যে তুমি যদি এটা নাও তাহলে সরকার রেট ঠিক করে দিচ্ছে যে পুরো দেশের এত টাকা রেট, এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে সেটা সমস্ত জায়গায় সেবা দিতে হবে আর কি। সেটা একটা পদ্ধতি হতে পারে। সরকার আলাদাভাবে একদম যারা গরিব, যারা $1 $2 নিচে আছে, তাদেরকে ফ্রি ইন্স্যুরেন্সও দেওয়া উচিত বলে মনে হয় এদের মতে, অন্তত তাই, যে সোশ্যাল প্রোটেকশনটা ইম্পর্টেন্ট। তো এই বিভিন্নভাবে আমরা ইন্স্যুরেন্সের পদ্ধতি করার চেষ্টা করছি, মানে করে মানুষে। ক্লাইমেট বা ডিজাস্টারের ইন্স্যুরেন্সেরও একটা জায়গা তৈরি হচ্ছে, এগ্রিকালচার ইন্স্যুরেন্সের জায়গা তৈরি হচ্ছে, যেটা ভারতবর্ষে এখন রয়েছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স। সেখানে হচ্ছে ধর একটা বড় এলাকার সমস্ত কৃষককে বা সমস্ত চাষের জমিকে একসাথে ইনশিওর করে দেওয়া হলো। এবার যদি আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সবসময় কিন্তু ইন্স্যুরেন্সের কনসেপ্টটা কি, যে হঠাৎ ঘটবে এবং যখন ঘটবে তখন বড় ইম্প্যাক্ট ফেলবে, এরকম ঘটনার জন্যই ইন্স্যুরেন্স করা হয়। কিন্তু গরিবদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ঘটনা রয়েছে যেগুলো সাধারণ মানে মধ্যবিত্ত বা উচ্চবিত্তরা তাদের দৈনিক বা আয় থেকে তারা সেটাকে সামাল দিতে পারেন, তাদের গরিবদের কাছে সেই সামর্থ্যটা নেই। যেটা হচ্ছে তার জ্বর হলো, ম্যালেরিয়া হলো, মানুষ বিরাট বড় যে খরচা এবং হঠাৎ হচ্ছে তা নয়, হয়তো প্রতি 2 মাস অন্তরই বাড়ির কারো ম্যালেরিয়া হচ্ছে। আফ্রিকার ক্ষেত্রে আমরা যেটা খুব দেখি, ম্যালেরিয়ার প্রচণ্ড প্রকোপ, বিরাট খরচা হয় না, কিন্তু যখন হয় ধীরে ধীরে তাদের অবস্থাটা নিচের দিকে চলে আসে। কারণ সেই সময় সে একটা লোন নিতে বাধ্য হয়, বা তার যতটুকু সেভিংস ছিল সে খরচা করে দিচ্ছে, মানে খরচা হয়ে যায়, বা তার কোনো অ্যাসেট বিক্রি করে দিতে হয়। হ্যাঁ, তো এটাকে তারা দুভাবে ম্যানেজ করার চেষ্টা করেন। একটা তো হচ্ছে প্রতিবেশীদের থাকে, আরেকটা হচ্ছে ওই যে বললাম যে তারা অন্যরকম একটা ইনকামের জায়গা খোঁজেন। যেমন এই যে মাইগ্রেশন হয়, যে গুজরাট চলে যাচ্ছে বা অন্যখানে চলে যাচ্ছে, সেখানে খুব কম দেখা গেছে, অন্য দেশেও যাচ্ছে, যে পুরো পরিবার মিলে মাইগ্রেট করে না, কিন্তু একজন যায় পরিবারের, অন্য আরেকজন কিন্তু আর্ন করছে। বা ধর স্কুল ড্রপ আউটের একটা মূল কারণ হচ্ছে ইন্স্যুরেন্স নেই। তাহলে যতজন বেশি বাড়ির ইনকাম করবে, একজন যদি অসুস্থ হয়ে যায় অন্যজনের ইনকাম দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা। তো সবসময় তারা ডাইভার্সিফাই করার চেষ্টা করেন ইনকামের সোর্স। কি হয়তো চাষি, তার একটা গরুও রয়েছে, সে আবার একটা লিন পিরিয়ডে তাদের বাড়ির কাউকে পাঠিয়ে দিচ্ছে, ধর দুর্গাপূজার সময় এসে একটা ছোটো চপের দোকান খুলে দিল। হ্যাঁ, যে এই ইনকাম ডাইভার্সিফিকেশন, এটাকে ইনকাম শেপিং বলে, এটা একটা। আরেকটা হচ্ছে যখন ঘটনাটা ঘটে, ওই বড় ঘটনাটা, তখন তারা নিজেদের কনজামশন কমানো শুরু করে। আচ্ছা, ধর এমন অনেক যে ক্ষেত্রে দেখা গেছে তারা হয়তো আগে যারা হয়তো মাছ ভাত খেত তারা এখন কমিয়ে আনছে, মাছ ভাত খাচ্ছে না, তারা হয়তো শুধু সবজি খেয়ে থাকছে।
এটার আরেকটা ইম্প্যাক্ট আছে, এটা একটা ট্র্যাপ। কেন? তার যখনই সে কনজামশন কমাচ্ছে তখনই সে আরও রিস্কি চলে যায়, কারণ তার নিউট্রিশন কমছে। যখন তার নিউট্রিশন কমছে তখন সে আরও বেশি রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে, আরও অসুখের। ঠিক। আবার যখন অসুখটা হচ্ছে তখন একই ঘটনা ঘটছে। তো এটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপ থেকে বেরোতে তারা পারেন না, যার কারণ হচ্ছে এই ইন্স্যুরেন্স নেই। আরেকটা যে অনেক সময় এই যে ইনকাম ডাইভার্সিফিকেশন এবং কনজামশন স্মুথনিং দুটোর ক্ষেত্রেই স্কুল ড্রপ আউট হয়। স্কুল ড্রপ আউটের ক্ষেত্রে আমরা দেখেছি কনজামশন কমাতে হবে, স্কুল পাঠানো বন্ধ করে দাও। প্রাথমিকভাবে বাড়ির মেয়েদের, সারা পৃথিবীতে মেয়েদের প্রথম স্কুল ড্রপ আউট বন্ধ, মানে স্কুলে পাঠানোটা বন্ধ হয়ে যায়। যে স্কুলে পাঠানো বন্ধ হয়ে গেল, তাহলে সে পড়াশোনা করে যে কিছু একটা হতে পারতো, তাতে যে আরও ইনকাম বাড়তে পারতো, সেই রাস্তাটা বন্ধ। ফলে সে আবার পভার্টি ট্র্যাপে ঢুকলো। রাইট। তো এইভাবে তারা পভার্টি ট্র্যাপের মধ্যে পড়ে যায় এবং তারা গরিবই থেকে যাচ্ছে। তারা গরিবই যে থেকে যায়, এই যে আমরা বলছি, তার একটা মূল কারণ হচ্ছে এই ট্র্যাপগুলো। এবার এখান থেকেই আমরা আসি এই নিউট্রিশনের যে ট্র্যাপ, যে এই নিউট্রিশনের ট্র্যাপের মধ্যে একটা নিউট্রিশন আর এডুকেশন, এই দুটো দিয়ে আমরা শেষ করি। হেলথ নিয়ে খানিকটা তো আমরা বললাম। নিউট্রিশনের দেখা গেছে যে ধর আমরা যে খাবারটা খাই, একটা পর্যায় পর্যন্ত সেই খাবারটা কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি দেয় না, আমাদের শরীরটাকে ম্যানেজ করার জন্যই সেই খাবারটা প্রয়োজন। তারপরে যেই খাবারটা আমরা খাই সেটা আমাদের প্রোডাক্টিভিটি বাড়ায়। এখানে ইকোনমিক্সের একটা কনসেপ্ট আছে, যারা অর্থনীতি একটুখানি পড়েছেন তারা জানেন যে সাধারণত অর্থনীতির কনসেপ্ট, জিনিসের যখন দাম বাড়ে তখন ডিমান্ড কমে যায়। এটাই তো কনসেপ্ট। একটা উল্টো জিনিসের কনসেপ্ট বহু আগে অ্যাডাম স্মিথের সময় দেওয়া হয়েছিল, যেটাকে বলে গিভ অ্যান্ড গুড, যে জিনিসের দাম বাড়লে ডিমান্ডও বাড়ে। আচ্ছা, এটা গিভ অ্যান্ড গুড বলে। গিভ অ্যান্ড গুডকে কীভাবে এক্সপ্লেন করা যায়, যে কখনো কখনো মানুষ সাবস্টিটিউট করে। যেমন ধর কারো যদি ইনকাম বাড়ে একটা ফ্যামিলির, তখন তারা ধর আগে একটা ধরনের চাল খেত, সেটার থেকে তারা বাসমতিতে শিফট করলো। তো এটাকে বলে সাবস্টিটিউশন। তো সাবস্টিটিউট করলাম আমি আমার আগের খাবারটার থেকে নতুন খাবার। আবার কিছু ক্ষেত্রে ইনকাম বাড়লে জিনিসটার ডিমান্ড কমে গেল, তার মানে যখনই কারোর ইনকাম বাড়ছে তখনই একটা কম দামি একটা চালের কিছু নাম বল, মিনিকিট ধরা যাক। হ্যাঁ, যখন মানুষের ইনকাম বাড়বে তখন মিনিকিটের ডিমান্ড কমবে। তাই তো? এবার চায়নার ক্ষেত্রে দেখা গেল একটা অদ্ভুত ঘটনা, যখন আলুর দাম বাড়ছে তখন আলুর ডিমান্ডও বাড়ছে। কিভাবে হচ্ছে? আলুর দাম যখনই বাড়ছে তখনই যারা একটু সচ্ছল ছিল, যারা আলুর বদলে চাল খেত, মানে চাল থেকে আলু থেকে চালে কনভার্ট হয়, ওই যে বলে মিনিকিট থেকে বাসমতি, সেখানে আলুর থেকে চাল। তো যখনই আলুর দাম আলুর দাম বাড়ছে তখনই তো তার ইনকাম মানে সে আর আলুতে একটা খরচা হতো, সেই খরচাটা বেড়ে যাচ্ছে। ফলে তার অ্যাকচুয়াল ইনকাম কমছে। অ্যাকচুয়াল ইনকাম কমার ফলে তখন সে আর চাল অ্যাফোর্ড করতে পারছে না, তখন তাকে আবার আলুতে ফিরে আসতে হচ্ছে। তো কাজে তার ডিমান্ডটা বাড়ছে আলুর। ও আচ্ছা, বুঝলাম। মানে আমি যদি মিনিকিট আলুটা দিয়ে বোঝালে একটু অসুবিধে হবে, যে ধর আমি বলছি যে হ্যাঁ, এবার মিনিকিট চালের দাম চালের দাম বাড়ছে। চালের দাম যখনই বাড়লো, সব চালের হয়তো দাম বাড়ছে, চালের দাম যখনই বাড়ছে তখনই আমি আর বাসমতি চাল কিনছিলাম, হয়তো বাসমতি চাল কিনতে কিনতে আমার ইনকাম কমে যাচ্ছে। আমার 1000 টাকার মধ্যে হয়তো 800 টাকা বাঁচতো, সেই 800 টাকাটা কমে 700 টাকা হয়ে গেছে। এবার আমি সাবস্টিটিউট করছি, আবার রিভার্স সাবস্টিটিউশন, যে না, এখন আর বাসমতি খেলে চলবে না, এখন আমার মিনিকিটে ফিরে আসতে হবে। যেই মিনিকিটে ফিরে আসলাম, মিনিকিট চালের আবার ডিমান্ড বাড়লো। তো কাজে যত চালের দাম বাড়ছে মিনিকিট চালের, অথচ আবার ওইদিকে বাসমতি চালের ডিমান্ড কমে যাচ্ছে। বাসমতির কমছে কিন্তু মিনিকিটের, কিন্তু আবার বাসমতির ডিমান্ড আবার অন্য দিক দিয়ে বাড়তে পারে। মানে ধর যে বাসমতির চেয়ে উপরের চাল খেত, হ্যাঁ, সে বাসমতিতে ফিরে আসতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে। তো এটাও হয় যে এবার নিউট্রিশনের ক্ষেত্রে কি হয়, যখনই দামটা বেড়ে যায় একটা জিনিসের, তখনই লোয়েস্ট জিনিসে চলে আসে।
ইনকাম কমলে সে আরও পেছনের দিকের জিনিস খাওয়া শুরু করে, আরও কম নিউট্রিশন দেওয়ার জিনিস খেতে শুরু করে। যখনই আরও কম নিউট্রিশনের জিনিস খাওয়া শুরু করবে তার ক্যালোরি কমা শুরু হবে। ক্যালোরি কমলে সে আর ইনকাম করতে পারবে না, কারণ তার প্রোডাক্টিভিটি কমে গেছে। প্রোডাক্টিভিটি কমে গেলে পরে তার ইনকাম আরও কমবে। এটাও একটা পভার্টি ট্র্যাপ। বুঝলাম, বেশ। আর এডুকেশন কি করে এফেক্ট করে পভার্টিকে? একটা কনসেপ্ট হচ্ছে দীর্ঘকাল চলে এসছে এটা, সেটা হচ্ছে যত বেশি স্কুল খুলবে তত মানুষ এডুকেটেড হবে। কিন্তু স্কুল খুললেও দেখা যাচ্ছে যে ড্রপ আউট রেট খুব বেশি। কেন? কারণ শিক্ষার থেকে যে মূল্যটা তারা পাচ্ছে না, ভ্যালু পাচ্ছে না। যেমন তাই পরে এটা চেঞ্জ করা হয়েছে। প্রথম বলে একটি ভারতীয় সংস্থা, সেখানে আমার বন্ধু বান্ধব কিছু রয়েছে, তারা, এটা আমি আগে থেকেই জানতাম, যে তারা একটা টেস্ট শুরু করলেন। ভারতবর্ষে হয় এখন হয় কিনা জানি, কিছু বছর আগে অবধিও হতো, যে আসলে কতটা জানে বাচ্চারা যারা যাচ্ছে স্কুলে। দেখা গেল হয়তো 5 পাস করে ফেলেছে, এই খবরটা প্রতি বছরই আসতো, এখনও আসে মাঝে মাঝে, যে 5 পাস করেছে কিন্তু সে হয়তো 2+2 4 করতে পারছে না। তার মানে সে স্কুলে যাচ্ছে কিন্তু তার কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না, সে শিখছে না। সে যখন শিখছে না তখন তার ফ্যামিলিতে সেই এডুকেশনটার আর কোনো ভ্যালু নেই, এবং যখন ভ্যালু নেই তখন ড্রপ আউট হচ্ছে। তো কাজেই মূল প্রশ্নটা হচ্ছে কটা স্কুল খুলে ফেললাম, বা সেই স্কুলে মিড ডে মিল দেওয়া হচ্ছে কিনা, বা সেখানে ইউনিফর্ম পাচ্ছে কিনা, বা তারা বই পাচ্ছে কিনা, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে তারা কোয়ালিটি এডুকেশন পাচ্ছে কিনা, মানে যে টিচাররা রয়েছেন তারা যথেষ্টভাবে পড়াচ্ছেন কিনা, সেটার দিকে বরং বেশি কাজ করলে পরে দেখা যাচ্ছে যে, এবং যেখানে যেখানে এটা হয়েছে এই কাজটা, যে কোয়ালিটি এডুকেশন ইনশিওর করা গেছে, সেখানে কিন্তু মানুষের মধ্যে ডিমান্ড, গরিব মানুষের মধ্যেও ডিমান্ড খুব বেশি। কারণ প্রাইমারি এডুকেশনও যখন হচ্ছে তখন একটা কৃষকের ছেলে বা মেয়ে, সে কিন্তু একটা বেটার নেগোসিয়েশন করতে পারছে, ডিমান্ডটা রয়েছে। এবার তারপরে সে সেকেন্ডারি এডুকেশনে যাবে কিনা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু প্রাইমারি এডুকেশনেরও একটা ভ্যালু আছে, কিন্তু সেটা কোয়ালিটি এডুকেশনটা হতে হবে। আর এটা যদি হয় তাহলে তার ডিমান্ডও বাড়বে, কারণ তারা ভ্যালু পাবে। আজকে এবার ধর একই গ্রামে একটা সরকারি প্রাইমারি স্কুল রয়েছে এবং একটা প্রাইভেট প্রাইমারি স্কুল রয়েছে, প্রচুর গরিব মানুষ কিন্তু ওই প্রাইভেট প্রাইমারি স্কুলে পাঠাচ্ছে, কারণ ওখানে হয়তো তারা কোয়ালিটিটা খুঁজে পাচ্ছে, পাবলিক স্কুলে সেটা পাচ্ছে না। আমি ভারতের কথা বলছি না, সমস্ত পৃথিবীতে, ইন্দোনেশিয়াতে দেখা গেছে, কেনিয়াতে দেখা গেছে, আফ্রিকার বিভিন্ন দেশে দেখা গেছে। কোয়ালিটি এনশিওর করা, কোয়ালিটি অফ এডুকেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য কোয়ান্টিটি অফ স্কুলস। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের সমস্যাটা হচ্ছে ওই যেটা নিয়ে অমর্ত্য সেনও লিখেছিলেন, যে নেশন অফ ফার্স্ট বয়েজ, যে সমগ্র বিশ্বে না কারিকুলামটা বানানো হয় অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্টের জন্য। যে ধর একটা বাচ্চা, সে কি করলে পরে, কিভাবে পড়াশোনা করলে পরে, বা কি কারিকুলাম, কি সিলেবাস হলে পরে সে পিএইচডি অবধি পৌঁছতে পারবে, এইভাবে কারিকুলামটা ডেভেলপ করা হয়। বেসিক স্কিলসের দিকে নজর কম। যে আমরা বলি যে অ্যালজেব্রাটা শেখা দরকার কেন, অ্যালজেব্রা যখন শেখানো হচ্ছে, এবং তুই দেখবি যে 8 বা 9 পরে মেজরিটি কিন্তু অ্যালজেব্রা, অঙ্কের। অ্যালজেব্রা তো যে ইঞ্জিনিয়ার হচ্ছে না বা ম্যাথমেটিক্স নিয়ে কিছু বড় কিছু করছে না তার প্রয়োজন নেই, তার তো প্রয়োজন অ্যারিথমেটিকের। ঠিক। কিন্তু আমাদের ওয়েটেজ অ্যালজেব্রায় বেশি, বিলো অ্যাভারেজ স্টুডেন্টের জন্য এডুকেশন সিস্টেম তৈরিই নয়। কাজেই বেশিরভাগ আমরা শুনতে পারি যে এই অ্যালজেব্রা কেন পড়িয়েছিল আমাকে। সত্যি তো, যার ইতিহাস নিয়ে পড়ার কথা, বা যে ক্লাস 12 পরে একটা স্কিল শিখে সে একটা হয়তো কল সেন্টারে চাকরি করছে, ইনকাম তো বেড়েছে তার, হয়তো চাষির পরিবার থেকে এসছে, সে এখন একটা কল সেন্টারে কাজ করে 30,000 টাকা 40,000 টাকা মাইনে পাচ্ছে। অ্যালজেব্রাটা তার কী কাজে এসছে? কিন্তু তার অ্যালজেব্রাটা শেখানো হচ্ছে এইটা ভেবে নয় কি, যে যদি কোনোদিন কোথাও যেতে চায় তাহলে এটা জানা উচিত ওর। যদি সে অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্ট হয় তাহলেই। তাহলে বেসিক এডুকেশনের জায়গাটা কোথায়? যে ফ্যামিলিটাতে, বা মানে প্রাথমিকভাবে তো আমার বেসিক স্কিলটা জানা দরকার, যে ক্লাস 10 পাস করে বা ক্লাস 12 পাস করেও যেন সে এমপ্লয়েবল হয়। তারপরে যদি কেউ পড়তে চায়
তার জন্যও ব্যবস্থা আছে। রাইট রাইট রাইট। কিন্তু আজকের আমাদের এডুকেশন সিস্টেমে ক্লাস 10 অবধি যা শেখানো হচ্ছে, সেই ক্লাস 10-এর এডুকেশনটা দিয়ে সে তো কোথাও এমপ্লয়েবল নয়। কারণ সে অ্যালজেব্রা অনেকটা জেনে বসে আছে, অশোকের সাম্রাজ্য কি হয়েছিল সে জেনে বসে আছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ, কিন্তু ক্লাস 10-এর একটা পাশ করা ছেলে বা মেয়ে তার জন্য যে ধরনের চাকরিগুলো উপলব্ধ গ্রামে বা শহরে, তার জন্য যে স্কিলটা দরকার সেই স্কিলটা তো সে শেখেইনি। তো কোয়ালিটিরও একটা জায়গা আছে এবং এই এডুকেশনাল সিস্টেমটার পরিবর্তনের একটা বড় প্রয়োজন রয়েছে। বেশ। আর লাস্ট জায়গা হচ্ছে একটা হেলথের ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে, যেখানে আমরা বারবার এই প্রসঙ্গে কথা বলা হয় যে ফ্রিতে কিছু দিও না, ফ্রিতে ভ্যাকসিন, ফ্রিতে ওষুধ, হ্যাঁ দাতব্য, হ্যাঁ মানে ফ্রিতে হেলথের ধর হসপিটালে ফ্রি হওয়া উচিত কি উচিত নয়, বেসিক জিনিসগুলো ধর আফ্রিকাতে যেমন ম্যালেরিয়া ট্রিটমেন্ট, এটা কি ফ্রি হওয়া উচিত না উচিত নয়, বা আফ্রিকাতে যেমন খুব বেশি প্রয়োজন হচ্ছে মশারির, যেখানে ম্যালেরিয়া এফেক্টেড, তো সেখানে মশারি কি ফ্রিতে দেওয়া উচিত না টাকা নেওয়া উচিত? তো যারা টাকা নেওয়ার ক্ষেত্রে বলেন তারা বলেন যে তিনটে জিনিস হয়। একটা হচ্ছে যে আমি যখন দিচ্ছি টাকা নিয়ে কিছু একটা, তার ভ্যালু আমার কাছে অনেক বেশি, একটা ইনভেস্ট করছি তো আমি, আমার অল্প টাকা, তো তুমি পুরো টাকাটা নিও না, ঠিক, হয়তো একটা মশারির দাম 100 টাকা, তুমি তার থেকে 20 টাকাই নাও, কিন্তু কিন্তু কারণ ওই 20 টাকাটা দিয়েছে বলে সে ইউজ করবে। 20 টাকাটা দিয়েছে মানে আমি আমার টাকা খরচা করেছি, তো আমার এই প্রোডাক্টটা ইউজ করতে হবে, এই দায়িত্বটা আমার বেশি। একদম, এটা একটা যুক্তি দেওয়া হয়। আরেকটা যুক্তি দেওয়া হয় যে যদি না টাকা দাও তাহলে পরে যার প্রয়োজন নেই সেও গিয়ে নিয়ে আসবে। ধরো আমাদের ক্ষেত্রে রেশন, যেটা পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, হ্যাঁ, সেটাতে তো অনেক কম টাকায় দেওয়া হয়। এবার যদি ওই যাদের প্রয়োজন তারা যদি ফ্রিতে দেওয়া হয়, যে চাল গম ডাল তো অনেককে দেওয়া হয়, মানে অনেকের প্রয়োজন যারা ওটাও কিনতে পারছে না, তাদেরকে কি ফ্রিতে দেবো না কম টাকায় দেবো? এটা তো সরকারের একটা পলিসি ডিসিশনের প্রশ্ন। যদি ফ্রিতে দেওয়া হয় তাহলে পরে হয়তো যার প্রয়োজন নেই সেও গিয়ে নিয়ে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা এন্টাইটেলমেন্টের আইডিয়া তৈরি হবে, যে দ্বিতীয়বার হয়তো সে গিয়ে আর ওর জিনিসটা কিনবে না, তখন তার মনে হবে সবসময় আমার ওই যে যেমন এগ্রিকালচার লোনের ক্ষেত্রে সবসময় আমি ফ্রিতে এগ্রিকালচারের জন্য কালচারটা ঘেটে যাবে, কালচারটাকে, এই তিনটে যুক্তি দেওয়া হয়। কিন্তু এনারাই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল দিয়ে প্রমাণ করে দেখেছেন যে অ্যাটলিস্ট হেলথের ক্ষেত্রে ফ্রিতে দেয়া এবং কিছু টাকা নেয়া, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, তুমি যদি ফ্রিতেও দাও তাও ইউজ যা করবে, টাকা যদি একটু টাকা নিয়ে দাও তাহলেও ইউজ একই হয়। এবং দ্বিতীয়বার যখন যে কিনতে যাবে তখন সে টাকা দিয়ে পুরোটাও কিনতে পারবে, কারণ তার অভ্যাস হয়ে গেছে ওটা ব্যবহার করে এবং সে লাভটা বুঝতে পারছে। তো অনেকটা বললাম এক নাগারে, এই জিনিসগুলো এখান থেকে উঠে এসছে। এই সবগুলোই যে একেবারে প্রচণ্ডভাবে চোখ খুলে দেওয়ার মতন তা নয়। হ্যাঁ, কিন্তু ওই সিস্টেমটা বা মানে ওদের লাইফে ফিনান্সের সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা কিভাবে কাজ করে পাওয়া গেল, বা তাদের ভাবনা চিন্তাটা কীরকম, বা শিক্ষা নিয়ে তারা কীরকম ভাবেন, সেজন্য পলিসি চেঞ্জ কী হওয়া দরকার, সেটা নিয়ে প্রফেসর ব্যানার্জি এবং প্রফেসর ডাফলোর একটা বড় রিসার্চ, যার জন্য ওরা নোবেলও পেয়েছেন, যেটা নিয়ে এই বইটা। এবং আজকের দিনে সেই হিসেব মতো কিন্তু পলিসি অনেকভাবে চেঞ্জ হচ্ছে। বেশ, হ্যাঁ, প্রত্যেক দিন প্রত্যেকটা এপিসোডের যেটা হয় সেটা হলো একটা এমন জিনিস নিয়ে কথা হয় যেটার হয়তো কিছুটা মানে কোনো দিন কিছু জিনিস আমার জানা থাকে। যেমন আজকের বিষয়টা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না, কারণ এটা একটা সম্পূর্ণ আলাদা দিক ইকোনমিক্স, এবং সেটা কিন্তু অনেক কিছু একটা নতুনভাবে ধর মানে এই ব্যাপারটা তো আমি জানতাম না কিভাবে ব্যাপারটা তৈরি হয়, বা ওরা কি করে ম্যানেজ করে টাকা, বা যারা পভার্টি লেভেলের নিচে আছে বা ওই লেভেলে আছে তারা কি করে ম্যানেজ করে। সো ইনফরমেশন ওয়াইজ দিস ইজ এ ভেরি নিউ ইনফরমেশন। এবং একজন নোবেল লরিয়েট সে কিভাবে, যাকে আমরা অনেকেই মানে চিনি, এবং এক সময় যখন বাঙালিদের মধ্যে কেউ নোবেল পায় আমরা সত্যি তাদের সেলিব্রেট করি, তো আমরা এনাকেও সেলিব্রেট করেছি। তো ওনার ভাবনাটা বা ওনার কাজের এরিয়াটা আমরা একটুখানি এক্সপ্লোর করার চেষ্টা করলাম আজকে। সো আজকের এপিসোড এখানেই শেষ করব। এরকম প্রত্যেক দিনই এক একটা নতুন বই এবং প্রত্যেকটা বইয়ের সঙ্গে এক একটা নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা হবে। এবং থ্যাংক ইউ ফর লাভিং বইটেক, কারণ বইটেককে আপনারা যে ভালোবাসাটা দিচ্ছেন সেটা সত্যি খুব নর্মালি ফ্রি ফ্লোয়িং ভালোবাসা, তার মধ্যে কোনো ফেকনেস পাই না, সেটা সবচেয়ে ভালো লাগে।
এবং থ্যাংক ইউ ফর বিং দেয়ার। আর যদি আপনাদের মনে হয় যে এই সাপোর্টটা আরেকটু এক্সটেন্ড করতে চান, তাহলে নিচে জয়েন বলে যে বাটনটা আছে সেটাতে ক্লিক করে মেম্বারশিপটা নিয়ে নিন। তাহলে আমাদের আর একটু সুবিধা হয়, আমরা এরকম আরও দারুণ দারুণ কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।